ওরাভি রস্টেড দ্বীপপুঞ্জের উত্তর পূর্বে অবস্থিত ছিল। সরল রেখায় দূরত্বটা খুব বেশি ছিল না, কিন্তু নিরাপদ সমুদ্রপথের জন্য জাহাজগুলোকে অনেক ঘুরে ঘুরে যেতে হতো, যার ফলে যাতায়াতের দূরত্ব কয়েকশো নটিক্যাল মাইল বেড়ে গিয়েছিল। এটি মূলত একটি আদিম দ্বীপ ছিল, যেখানে কোনো মানুষের বসবাস ছিল না, তবে অনেক ধরনের বিয়ন্ডার প্রাণী বাস করেছিল। শিকারের যুগ শেষ হওয়ার পর লোয়েন রাজ্য কিছু অপরাধীকে সেখানে নির্বাসন দিয়েছিল, যার ফলে ওরাভি দ্বীপে ধীরে ধীরে গ্রাম এবং শহর গড়ে উঠেছিল। যখন আরও পূর্বের দ্বীপগুলো আবিষ্কৃত এবং ঔপনিবেশিক রূপ পেল, তখন সমুদ্রপথের সুবিধা এবং সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদের কারণে এই অঞ্চলটি অনেক নতুন অভিবাসীকে আকর্ষণ করল, যা একে একটি বেশ সমৃদ্ধ বন্দর নগরীতে পরিণত করল। অন্ধকার পরিবেশে লাইটহাউস টাওয়ারের আলোটা খুব উষ্ণ দেখাল যখন এটি লাইনারগুলোকে নোঙর করার জন্য বন্দরের দিকে নিয়ে যাচ্ছিল। অবশেষে আমরা পৌঁছালাম। আমাকে আশীর্বাদ করার জন্য ক্রিমজন মুন এবং ভাগ্যের প্রতি আমার কৃতজ্ঞতা। ডার্কউইল শেষ গ্যাংওয়ে থেকে লাফিয়ে নিচে নামল এবং শক্ত সিমেন্টের মাটিতে পা রাখল। সঠিকভাবে বলতে গেলে ভাগ্য ছাড়াও তোমার দ্য ফুল এবং সি গডকে ধন্যবাদ জানানো উচিত তাদের আশীর্বাদের জন্য। ক্লাইন মোরেত্তি এক হাতে তার চামড়ার স্যুটকেসটা ধরল এবং লাঠি দিয়ে টোকা দিল। সে আংটির বাক্সটা সাবধানে তুলে রাখল, যার মধ্যে ডাই অফ প্রবাবিলিটি ছিল। বেলম্যান কার্নো কোথায় থাকে তা জিজ্ঞেস করতে সে কোনো দেরি করল না। সে একটি ঘোড়ার গাড়ি ভাড়া করল এবং সরাসরি সেন্ট ড্রাকো ক্যাথেড্রালের দিকে রওনা হল। তারপর সে চমৎকার সেই বেল টাওয়ারে প্রবেশ করল, যেখানে লাল, নীল এবং হলুদ রঙের দারুণ ব্যবহার করা হয়েছিল। বেল টাওয়ারের ভেতরে কার্নোর নিজের বলার মতো একটা ছোট ঘর ছিল। খট খট খট। ডার্কউইল দরজায় ৩ বার টোকা দিল। তার কাছে থাকা জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য সে ছটফট করছিল। ক্যাঁচ শব্দে বাদামি কাঠের দরজাটা খুলে গেল। কুঁজো হয়ে থাকা এক বিশালদেহী লোক বাইরে বেরিয়ে আসল। তার বয়স ৪০-এর কোঠায় মনে হচ্ছিল। আলাদাভাবে তার মুখের কোনো অংশে অস্বাভাবিক কিছু ছিল না, কিন্তু একসাথে দেখলে সবকিছু কেমন যেন বেমানান লাগছিল। ক্লাইন শুধু এক নজর তাকালো এবং দেখতে পেল যে লোকটার চোখ দুটো সমান লাইনে নেই। তার নাকের ছিদ্র দুই সাইজের ছিল। তার মুখের বাম দিকের পেশিগুলো কিছুটা আলগা ছিল, যার ফলে মুখের বাম কোণটা একটু ঝুলে গিয়েছিল। তার মুখের ডান দিকের অবস্থা ছিল ঠিক তার উল্টো। কার্নোর পা দুটো স্পষ্টতই ২ রকমের লম্বা ছিল। তার একটা হাত মোটা ও অন্যটা চিকন ছিল। তার পুরো শরীরটাই ছিল ভীষণ অসঙ্গতিপূর্ণ, যা তাকে চরম কুৎসিত করে তুলেছিল। তোমরা কারা? কালো আলখাল্লা পরা কার্নো দুজনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। তুমিই কি বেলম্যান কার্নো? ডার্কউইল সাবধানে জিজ্ঞেস করল। কার্নো তার মুখের এক কোণ উঁচুতে আর অন্য কোণ নিচুতে রেখে একটু হাসল। আমার মতো কুৎসিত দ্বিতীয় কোনো মানুষ থাকার কথা নয়। আসলেই তাই। ডার্কউইল খুব সততার সাথে মাথা নেড়ে হেসে উঠল। আমি বুঝতে পারছি যে তোমার মনটা বেশ বড়। সত্যি বলতে পুরুষ মানুষের চেহারা কেমন তা দিয়ে কিছু যায় আসে না। আসল জিনিস হল বিছানায় তাদের দক্ষতা কেমন। ধুর, সেটা কারণ তুমি এমন কোনো মেয়েকে দেখনি যে শুধু সুন্দর চেহারার পাগল। আধুনিক যুগের সেলিব্রিটি সংস্কৃতি দেখে আসা ক্লাইন পাশ থেকে বিদ্রুপের সুরে মনে মনে হাসল। কার্নোর মুখ কালো হয়ে গেল। সে বলল, আমি এই ধরনের বিষয়ে আলোচনা করতে চাই না। তোমার কি ওদিকে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আমার কাছে বিভিন্ন ধরনের ওষুধ আছে যা তোমার সব সমস্যার সমাধান করে দেবে। ডার্কউইল তার কথা শেষ করার আগেই ক্লাইন এক পা এগিয়ে গেল, কারণ সে ভয় পাচ্ছিল যে ডার্কউইল হয়তো মার খেয়ে সাবার হয়ে যাবে। সে দুজনের মাঝখানে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, ও রয় কিংয়ের ছাত্র। আমি বুঝতে পেরেছি। রয় একবার ওর স্বভাবের বর্ণনা দিয়েছিল। কার্নো ওদের পথ ছেড়ে দিয়ে ঘরের ভেতরে আসতে বলল। তার ঘরটা ছিল অত্যন্ত ছোট, যেখানে কেবল একটা সিঙ্গেল বেড এবং একটা ক্যাবিনেট ছিল যা ডাইনিং টেবিল হিসেবে ব্যবহার করা যেত। বাথরুমটা ছিল বেল টাওয়ারের একদম নিচে। সে জোর করে একটু হেসে একটা আংটির বাক্স বের করল এবং তা কার্নোর দিকে বাড়িয়ে দিল। আমার শিক্ষক আমাকে এই জিনিসটা তোমার হাতে তুলে দিতে বলেছিল। কার্নো সেটির দিকে এক পলক তাকাল এবং ৪ পয়েন্ট দেখে স্পষ্টতই স্বস্তি পেল। সে ডার্কউইলকে বলল, তোমার শিক্ষক তোমাকে যতটা অবিশ্বস্ত বলে বর্ণনা করেছিল, তুমি আসলে ততটা নও। আমি বুঝতে পারছি যে তুমি এটা ব্যবহার করার কোনো চেষ্টা করনি। ওটা করতে গেলে এটা জেগে উঠত এবং বুঝতে পারত যে এটি আর সিল করা নেই। ডার্কউইল চুপ করে রইল। গোলগাল অ্যাপোথকেরির মুখ লাল হয়ে গেল এবং সে সততার সাথে বলল, সেটার কারণ হল এটি এখন তুলনামূলকভাবে শান্ত আছে, আর ১ থেকে ২ ঘন্টার মধ্যে এটি নিজে নিজেই ঘুরতে শুরু করবে। তুমি বরং এটিকে আবার সিল করার কোনো উপায় ভাবো। কার্নোর মুখটা কেঁপে উঠল। আবার? আসলে আমি দুর্ঘটনাবশত এটাকে মাটিতে ফেলে দিয়েছিলাম এবং তারপর ইটা সজীব হয়ে উঠেছিল। ডার্কউইল তার পেঁচা হ্যারির দিকে তাকাতে চাইল, কিন্তু সে বুঝতে পারল যে ওটা তার সাথে ভেতরে আসেনি। সেটি বেল টাওয়ারের বাইরে একটি ডালে বসে পাহারা দিচ্ছিল। কার্নোর চোখ দুটো স্পষ্টতই বড় হয়ে গেল এবং তার কুঁজো পিঠটা প্রায় সোজা হয়ে গেল।
তুমি এখানে পৌঁছালে কিভাবে? তার ধারণা অনুযায়ী রয়ের ছাত্রের এতদিনে ওই ডাইয়ের খামখেয়ালিপনায় মারা যাওয়ার কথা ছিল। ডার্কুইল তাড়াতাড়ি গেরম্যান স্প্যারোর দিকে আঙুল দেখিয়ে বলল, সবই এই ভদ্রলোকের দয়া। সে একজন শক্তিশালী অ্যাডভেঞ্চারার। সে সবচেয়ে কার্যকর সুরক্ষা এবং ডাইটিকে সাময়িকভাবে সিল করার উপায় খুঁজে দিয়েছিল। কি উপায় ছিল ওটা? কার্নো হঠাৎ করেই প্রশ্নটা করে বসল। ক্লাইন একটু হেসে উত্তর দিল, ব্যবসায়িক গোপনীয়তা। কার্নোর মুখের অভিব্যক্তি কয়েকবার পরিবর্তিত হল এবং সে বুকের ওপর হাত রেখে মাথা নিচু করল। আমাদের সংগঠনের পক্ষ থেকে তোমার সাহায্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ডার্কুইল বলতে লাগল, ওকে ভাড়া করতে 1000 পাউন্ড এবং একটি অনুরোধের প্রয়োজন পড়েছে। অনুরোধটি হল ওকে এমন একটি জাদুকরী জিনিস খুঁজে পেতে সাহায্য করা যার শক্তিশালী আক্রমণাত্মক বৈশিষ্ট্য আছে কিন্তু কোনো মারাত্মক নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়া নেই। সে এটি ন্যায্য মূল্যে কিনে নেবে। আমার কাছে কেবল 300 পাউন্ডের মতো ছিল, তাই আমি ওটুকুই দিতে পেরেছি। বাকি টাকাটা দেওয়ার জন্য আমাকে তোমার ওপরই ভরসা করতে হবে। কার্নো নীরব হয়ে গেল এবং তার ঠোঁটের কোণ দুটো কেঁপে উঠল। সে বলল, আমার কাছে কেবল 100 পাউন্ডের মতো আছে। হঠাৎ করেই বেলম্যানের ঘরে এক নিস্তব্ধতা নেমে আসল। বাইরের বাতাস ফাটল দিয়ে ভেতরে ঢুকে 3 জন মানুষের মুখ ছুঁয়ে গেল। অবশেষে কার্নো আবার কথা বলল, হয়তো কাউন্সিলর রিকার্ডোর কাছে টাকা থাকতে পারে। আমি তোমাদের তার কাছে নিয়ে যাচ্ছি। দেখে মনে হচ্ছে সে আমাদের বিশ্বাস করে। সর্বোপরি একজন ফেট কাউন্সিলর কোনোভাবেই একটি ডাই অফ প্রবাবিলিটির সাথে তুলনীয় নয়। যদি আমাদের নিয়ে সত্যিই কোনো সমস্যা থাকত, তবে কোনো দুর্ঘটনা এড়াতে এবং ইউনিকনেস কেড়ে নিতে আমাদের এই ডাইটি বয়ে নিয়ে আসার প্রয়োজন হতো না। ক্লাইন দেখল কার্নোঘরের কোণ থেকে একটি লণ্ঠন তুলে নিল। এই মুহূর্তে সে গোপনে তার স্পিরিট ভিশন সক্রিয় করল এবং লোকটিকে এক নজর দেখে নিল। ক্লাইন দৃশ্যটি দেখে প্রায় ভুরু কুঁচকে ফেলল, কারণ কার্নোর আভার রঙগুলো বেশ অদ্ভুত ছিল। তার মানসিক অবস্থার রঙগুলোতে কোনো সমস্যা ছিল না, সেগুলো খুব সাধারণ ছিল, কিন্তু তার শরীরের প্রতিনিধিত্বকারী ইথার বডিটি অস্বাভাবিক দেখাচ্ছিল। তার হৃৎপিণ্ড ছিল সবুজ, মাথা বেগুনি এবং পরিপাকতন্ত্র ছিল হলুদ। মনে হচ্ছিল যেন ভিন্ন ভিন্ন অংশ খুব বেমানানভাবে একসাথে জোড়া দেওয়া হয়েছে। একই সাথে কার্নোর আত্মাও একই অনুভূতি দিচ্ছিল, ভেতর থেকে সেলাই করা এক দানব। ক্লাইন নিজের জানা তথ্যের ওপর ভিত্তি করে একটা মোটামুটি ধারণা করল। কার্নো লণ্ঠনটি নেওয়ার পর অ্যাডভেঞ্চারার গেরম্যানের দিকে মুখ ফিরিয়ে তাকাল। সে কোনো বিশেষ অভিব্যক্তি ছাড়াই বলল, আমি স্পিরিট ভিশনের ব্যাপারে খুব সংবেদনশীল। আমার মনে হয় তুমি কিছু সমস্যা খেয়াল করেছ। আমি প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া কোনো মানুষ নই। আমি ধরিত্রী মাতার চার্চের মানবদেহ পরিশোধনের প্রচেষ্টার একটি ফসল। আমাকে একটি ব্যর্থ নমুনা হিসেবে বিবেচনা করা হয়, আর সে কারণেই আমার ওই বিষয়ে কোনো ক্ষমতা নেই। তার শেষ বাক্যটি ডার্কুইলের উদ্দেশ্যে বলা ছিল। কার্নো আর কোনো কথা বলল না। সে কালো আলখাল্লা গায়ে জড়িয়ে লণ্ঠনটি নিয়ে নিল। সে তার বিশাল শরীরটা কুঁজো করে আবছা আলোতে অন্ধকার ও শান্ত বেল টাওয়ারের সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগল। ধরিত্রী মাতার চার্চের মানবদেহ পরিশোধনের প্রচেষ্টার ফসল, কিন্তু সেন্ট ড্রাকো ক্যাথেড্রাল তো চার্চ অফ স্টর্মসের অধীনে। যেহেতু এটি একটি ব্যর্থ নমুনা, তাই হয়তো কেউ এটি নিয়ে মাথা ঘামাল না। কার্নো ধরিত্রী মাতার চার্চ থেকে মুখ ফিরিয়ে নিয়ে লাইফ স্কুল অফ থটের সদস্য হয়ে গেল। এটা বোধগম্য। ধরিত্রী মাতার চার্চ এবং লাইফ স্কুল অফ থট উভয়ের কাছেই অ্যাপোথেকেরি পাথওয়ে আছে এবং তাদের মধ্যে নিশ্চিতভাবেই কিছু মিল থাকবে। কিন্তু লাইফ স্কুল অফ থট কেন এই লোকটাকে, যাকে মোটেও সাধারণ মনে হয় না, তাকে চার্চ অফ স্টর্মসে বেলম্যান হিসেবে পাঠাবে? এটা কি কেবলই একটা সাধারণ ছদ্মবেশ, নাকি এই দুটোর মধ্যে কোনো বিশেষ যোগাযোগ আছে? ক্লাইন শান্তভাবে কার্নোর পিছু পিছু বেল টাওয়ার থেকে বের হয়ে আসল এবং ঘুরে একটা পাথরের ব্রিজের দিকে গেল। সে ব্রিজের বাম দিকের কাছাকাছি আসতেই ক্লাইন হঠাৎ কিছু একটা টের পেল এবং আড়াআড়িভাবে উপরের দিকে তাকাল। পেঁচা হ্যারিও উড়ে এসে গাছের একটি ডালে বসল। ক্যাচ! ডালটি হঠাৎ ভেঙে গেল এবং হ্যারি নিচে পড়ে যেতে লাগল। অনেক কষ্টে সেটি মাটিতে না পড়ে আবার আকাশে উড়ে গেল। ডার্কুইল কিছু বলতে যাবে, ঠিক তখনই কার্নো গম্ভীর গলায় বুঝিয়ে বলল, কাউন্সিলর রিকার্ডো আহত, তাই তার ক্ষমতা কিছুটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। যে কেউ একটি নির্দিষ্ট সীমার মধ্যে প্রবেশ করলেই সে অপয়া ভাগ্য বা দুর্ভাগ্যের শিকার হবে। কার্নো তার পথ চলা থামাল এবং আংটির বাক্সটা, যার মধ্যে ডাইটি ছিল, ব্রিজের নিচে ছুঁড়ে দিল। কাউন্সিলর, রয়ের ছাত্র ডাইটি নিয়ে এসেছে। খুব ভালো। ব্রিজের তলা থেকে একটি কর্কশ কণ্ঠস্বর শোনা গেল। অন্ধকার থেকে রূপালী আঁশযুক্ত একটি হাতের তালু বেরিয়ে আসল এবং কাদার ওপর পড়ে থাকা আংটির বাক্সটি চেপে ধরল। এরপর সে আংটির বাক্সটি খুলল এবং দুধের মতো সাদা ডাইটি বের করে নিল। তার রূপালী আঁশে ঢাকা অন্য হাতটিও বাইরে আসল, যেখানে সে চামড়ার তৈরি কাগজের মতো একটা জিনিস ধরে রেখেছিল। জিনিসটি দেখতে পানির পাইপের মতো ছিল, তবে এর দুই প্রান্ত একসাথে জোড়া লাগানো ছিল। ক্রিমজন মুনের আলোতে এটি একটি ধূসর সাদা রঙের আভাস দিচ্ছিল।
এর উপরিভাগে অনেক জটিল প্রতীক ও চিহ্ন আঁকা ছিল, সেই সাথে হার্মিজ হরফে অনেক লেখা ছিল, যা স্নেক অফ মার্কিউরি উইল অসেপ্টিনের দিকে ইঙ্গিত করছিল। ফেট কাউন্সিলর রিকার্ডো জিনিসটিকে টেনে খুলে ফেলল এবং তার ভেতরে ডাই অফ প্রবাবিলিটি ঢুকিয়ে দিয়ে আবার দুই প্রান্ত একসাথে জোড়া দিয়ে দিল। ক্ষুদ্র পরিসরে ভাগ্যকে ব্যবহার করে এবং পর্যায়বৃত্তিক সীমানা শর্তের মাধ্যমে ডাই অফ প্রবাবিলিটিকে সিল করা হল, যাতে এটি চিরকাল ঘুম বা শান্ত অবস্থায় থাকে। আসলেই স্নেক অফ মার্কিউরি উইল আগেই এমন পরিস্থিতির আভাস পেয়েছিল এবং কিছু প্রস্তুতি নিয়ে রেখেছিল। ক্লাইন স্বস্তির সাথে তার দৃষ্টি ফিরিয়ে নিল এবং রিকার্ডোর কর্কশ কণ্ঠস্বর শুনতে পেল। আমি তোমার চুক্তির কথা জানি, গেরম্যান স্প্যারো। আমি সুস্থ হয়ে ওঠার পর তোমাকে জাদুকরী জিনিসটি খুঁজে পেতে সাহায্য করব। আর বাকি 700 পাউন্ডের ব্যাপারে আমি এখনই তোমার ভাগ্যকে সুপ্রসন্ন করে দিচ্ছি। ওরাভির কয়েকটি ক্যাসিনোতে যাও এবং কিছু বাজি ধরো, তাহলেই তুমি তোমার প্রাপ্য পুরস্কার পেয়ে যাবে। মনে রেখো, প্রতিটি ক্যাসিনো থেকে 200 পাউন্ডের বেশি জিতবে না। সব মিলিয়ে যেন 700 পাউন্ডের বেশি জয় না হয়। তার মানে তোমার কাছেও কোনো টাকা নেই। আহত অবস্থায় লুকিয়ে থাকার ধরন দেখে বোঝা যাচ্ছে যে সাথে টাকা না থাকাটাই স্বাভাবিক। ক্লাইন আলতো করে মাথা নাড়ল এবং বলল, ঠিক আছে। সে কোনো অনুভূতি ছাড়াই প্রায় 10 সেকেন্ড অপেক্ষা করল। কাউন্সিলর রিকার্ডো স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তোমার ভাগ্য এখন যথেষ্ট ভালো হয়ে গেছে। তাই নাকি? ক্লাইন তাকে বিশ্বাস করার সিদ্ধান্ত নিল। সে তার শিক্ষককে কিভাবে বন্দী করা হয়েছিল সে বিষয়ে ডার্কউইলের তার সিনিয়রকে দেওয়া বিবরণে বাধা দিল না। কার্নোর তথ্য অনুযায়ী সে কাছাকাছি একটি ক্যাসিনো খুঁজে নিল এবং ব্ল্যাকজ্যাক টেবিলে গিয়ে বসল। প্রায় 10 মিনিট পর সে এক বিভ্রান্ত মুখ নিয়ে ক্যাসিনো থেকে বেরিয়ে আসল। সে কেবল যেতেইনি তা নয়, বরং উল্টো মোট 30 পাউন্ড হারিয়ে ফেলেছে। ভাগ্যের খেলা গেল কই? আমি কেন যে তাকে বিশ্বাস করতে গেলাম? ওই বুড়োটা আস্ত একটা বাটপার। ক্লাইন আর দ্বিধা না করে পাথরের ব্রিজের নিচে ফিরে গেল। এত তাড়াতাড়ি? তোমার ভাগ্য তো বেশ ভালো দেখছি। রিকার্ডো অন্ধকার ব্রিজের নিচ থেকে কাশতে কাশতে হেসে উঠল। ততক্ষণে ডার্কউইল এবং হ্যারি থাকার জন্য কাছাকাছি একটি সরাইখানা খুঁজে নিয়েছিল। ক্লাইন কোনো অভিব্যক্তি ছাড়াই উত্তর দিল, আমি হেরে গেছি। হেরে গেছ? রিকার্ডো শব্দটা নিয়ে কিছুক্ষণ ভাবল এবং বেশ কিছুক্ষণের জন্য সে আর কোনো কথা বলতে পারল না। অন্ধকার পরিবেশে একটি সাধারণ পেঁচা ভয়ার্তভাবে উড়ে আসল। পাথরের ব্রিজের দুপাশের দুটো ল্যাম্পপোস্ট নীরবে রাস্তাটাকে আলোকিত করছিল, কিন্তু নিচের অন্ধকার সরাতে পারছিল না। ওপরের আকাশ থেকে আসা লালচে চাঁদের আলো কোনোমতে নিচের বাদামি মাটিটাকে আলোকিত করছিল। ব্রিজের নিচে লুকিয়ে থাকা ফেট কাউন্সিলর রিকার্ডো বেশ কিছুক্ষণ চুপ করে রইল, যা দেখে ক্লাইন মোরেত্তি সন্দেহ করল সে তার গুরুতর আঘাতের কারণে মারা গেল কিনা। সে অনুমান করল যে ভাগ্যবৃদ্ধির ক্ষমতা কাজ না করার একটা বড় কারণ হয়তো এটাই ছিল। ক্লাইন পরিস্থিতি বোঝার জন্য একটা প্রশ্ন করতে যাবে, ঠিক তখনই রিকার্ডো কাশল আর গভীর, খসখসে গলায় বলল, তোমার সত্যিই একজন শক্তিশালী অ্যাডভেঞ্চারার হিসেবে সুনাম আছে যে সাময়িকভাবে ওই পাশাটাকে সিল করতে পারে। যা ঘটল তা আমার প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। খুক, আমি সত্যিই জানতে খুব আগ্রহী যে তোমার ওপর আমার করা ভাগ্যবৃদ্ধির কাজটা কেন ব্যর্থ হল। আমার খুব আফসোস হচ্ছে যে আমি নিজে বাইরে এসে তোমার সাথে দেখা করতে পারছি না। তা না হলে অন্যান্য পাথওয়ের বিয়ন্ডাররা শক্তিশালী স্পিরিট ভিশন থাকা সত্ত্বেও যা সহজে দেখতে পায় না, তা হয়তো আমি দেখতে পেতাম। এটাই হলো ফেট পাথওয়ের নিজস্ব বৈশিষ্ট্য। তাহলে সমস্যাটা আমার মধ্যেই। ওটা আসল কথা নয়। আসল কথা হলো তোমার আমাকে 700 পাউন্ড ফেরত দেওয়া দরকার, না 730 পাউন্ড। মনে মনে গালি দিয়ে ক্লাইন্টিঙ্গেন সিটির সেই এতিম ছেলে অ্যাডমিসলের কথা মনে করল, যার ডাকনাম ছিল মনস্টার। সিকোয়েন্স নয়, এর অর্ধেক ক্ষমতার সমান ওই তরুণ ক্লাইনকে দেখেই চিৎকার করে মাটিতে পড়ে গেল। তার চোখ দিয়ে রক্ত পড়ছিল, আর তার চোখে এমন ভয় ছিল যেন সে কোনো শয়তানকে দেখেছে। এটা সম্ভবত হুইল অফ ফরচুনের ঐশ্বরিক পথের বৈশিষ্ট্যের কারণে হয়েছিল, তাই সে আমার মধ্যে কোনো গোলমাল দেখতে পেল। সে কি ধূসর কুয়াশার সাথে সম্পর্কিত কিছু দেখল? দুর্ভাগ্যবশত এই ফেট কাউন্সিলর মারাত্মকভাবে আহত, আর তার চারপাশে অপয়া ভাগ্যের একটা ক্ষেত্র তৈরি হয়ে আছে। সে কোনোভাবেই আমাকে পরীক্ষা করে দেখতে পারবে না। ফিরে গিয়ে আমার উচিত স্নেক অফ ফেট উইল অসেপ্টিনকে জিজ্ঞেস করা। হয়তো সে কিছু জানতে পারে। তবে এই পাথওয়ের লোকদের আচরণ কিছুটা ভণ্ডদের মতো হয়। সে হয়তো আমাকে সরাসরি উত্তর দেবে না, আর গোলমেলে কথা বলার সম্ভাবনাই বেশি। ক্লাইন নিজের ভাবলেশীন মুখভাব বজায় রাখল আর বলল, তাহলে তুমি এখন কি করার পরিকল্পনা করছ? রিকার্ডো একটা দীর্ঘশ্বাস ফেলল আর বলল, ডার্কউইলকে এখানে নিয়ে এসো। আমি তার ভাগ্য ভালো করে দেব, আর সে তোমার হয়ে ক্যাসিনো থেকে টাকা জিতে আনবে। কাউন্সিলর রিকার্ডোর দেওয়া সরাইখানার নাম ব্যবহার করে ক্লাইন দ্রুত সেই গোলগাল অ্যাপোথেক্যারি ডার্কউইলকে খুঁজে বের করল। তারপর হাতে স্যুটকেস আর লাঠি নিয়ে ক্লাইন দেখল সে কিভাবে বড় বড় ক্যাসিনোগুলোতে একের পর এক টাকা জিতে চলেছে। মধ্যরাতের মধ্যেই সে 750 পাউন্ড জিতে নিল।
বাকি 730 পাউন্ড বুঝে পাওয়ার পর ক্লাইন একটা সমস্যা বুঝতে পারল। ভাগ্যবৃদ্ধির ক্ষমতা ব্যর্থ হওয়ার কারণটা সে নিজেই ছিল। এমন কেন হল? ক্লাইন তার টাকার ঠাসা মানিব্যাগটা শক্ত করে ধরল এবং কপাল কুঁচকে মনে মনে চিন্তা করল। সে দ্রুত তার চারপাশের পাতলা, অদৃশ্য ধূসর সাদা কুয়াশার কথা ভাবল এবং কারণটা বুঝতে পারল। ফেসলেস হিসাবে অগ্রসর হওয়ার পর ধূসর কুয়াশাটা বাস্তবের সাথে কিছুটা মিশে গিয়েছিল। এটা কি শুধু খুব বেশি শক্তিশালী নয়, এমন অদ্ভুত ফিসফিসানি থেকে আমাকে বাঁচায় না, বরং আমার ভাগ্য পরিবর্তনকারী যে কোনো প্রভাবকেও নষ্ট করে দেয়? সেই কারণেই কি এই কাউন্সিলরের ভাগ্য বৃদ্ধি কাজ করেনি? এই যুক্তি অনুযায়ী কোনো নির্দিষ্ট সীমা পর্যন্ত খারাপ ভাগ্য আমার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, এটা কেমন কথা? এটা আমাকে যেমন কোনো অপয়া বোকা বানায় না, তেমনি আবার বিজয়ী বা সৌভাগ্যবান হওয়ার সুযোগটাও নষ্ট করে দেয়। ক্লাইন মনে মনে মাথা নাড়ল আর ডার্কুইল ও তার পেঁচার সাথে আবার সেই পাথরের ব্রিজে ফিরে গেল। সে রিকার্ডোকে জানাল কিভাবে তার মেসেঞ্জারকে ডাকতে হবে এবং শক্তিশালী আক্রমণাত্মক গুণসম্পন্ন কোনো মিস্টিক্যাল আইটেমের খবর পেলে যেন তাকে সাথে সাথে জানানো হয়। এসব করার পর ক্লাইন ওরাভি দ্বীপের বন্দর শহরে একটা সরাইখানা খুঁজে বের করল এবং নিজের জন্য একটা সাধারণ ঘর নিল। ব্যাকল্যান্ড। সকালবেলা এমলিন হোয়াইট তার প্রিয় মেঘলা আকাশের নিচে হাঁটছিল এবং নভেম্বর বা ডিসেম্বরের চেয়েও ঘন কুয়াশার মধ্য দিয়ে গিয়ে আবারও নর্থ বড় 7 পেনস্টার স্ট্রিটের সামনে পৌঁছাল। কলিংবেল বাজার পর সে পিঠ সোজা করে চিবুক উঁচিয়ে ধৈর্যের সাথে অপেক্ষা করতে লাগল। লিওনার্ড মিচেল দরজা খোলার পর সেই সুদর্শন কিন্তু বিরক্তিকর মুখের দিকে তাকাল এবং তাকে ভেতরে আসার পথ করে দিল। সে তখনও ঘরের পোশাক পরেছিল, যার মধ্যে ছিল একটা সাদা শার্ট আর কালো প্যান্ট, তবে তার ওপর বাড়তি একটা গাঢ় রঙের ভেস্ট পরা ছিল। তুমি কি ব্যাপারটা নিয়ে ভেবেছ? লিওনার্ড হেসে জিজ্ঞেস করল। কোনো সমস্যা নেই। যেহেতু এটা তার নিজের টাকা ছিল না, তাই এমলিনের দরদাম করার কোনো ইচ্ছে ছিল না। সে এমনকি বিশ্বাস করত যে লিওনার্ডের যে মনোভাব, তাতে দরদাম করতে গেলে দাম আরও বাড়িয়ে দেওয়ার সম্ভাবনাই বেশি ছিল। লিওনার্ড আলতো করে মাথা নাড়ল আর হাসল। দারুণ বড় লোক তো। আমি বুঝতে পারছি তুমি আমাকে দিয়ে আরও বেশি কথা বলাতে চাইছ। এমলিন মনে মনে উপহাস করল আর উত্তর দিল, সেটা নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। কথা বলে সে হাতের সুটকেসটা তুলল এবং ওটা খুলল, যার ভেতরে 7,000 পাউন্ড ক্যাশ দেখা গেল। লিওনার্ড টাকার প্রতিটি বান্ডিল বের করল এবং মনোযোগ দিয়ে ভালো করে পরীক্ষা করল। তারপর সে তার বাঁ হাতে পড়া লাল গ্লাভসটা খুলে ফেলল আর এমলিনের হাতে দিল। এটাই তোমার দরকারি মিস্টিক্যাল আইটেম। ছদ্মবেশ নেওয়ার জন্য এটা নিজের রং পরিবর্তন করতে পারে। এর নাম টিন্ডার। এটি পরিধানকারীর আকর্ষণ বাড়িয়ে দেয়, যার ফলে তার কথা অত্যন্ত বিশ্বাসযোগ্য শোনায়। এটি 50 মিটারের মধ্যে থাকা যে কোনো লক্ষ্যের বিয়ন্ডার ক্ষমতা চুরি করতে পারে। তুমি লক্ষ্যবস্তুকে যত বেশি চিনবে, তোমার কাঙ্ক্ষিত ক্ষমতা চুরি করা তত সহজ হবে। তুমি যত কম জানবে, ক্ষমতা চুরির প্রক্রিয়াটি তত বেশি এলোমেলো হবে এবং ভাগ্যের ওপর নির্ভর করবে। লক্ষ্য যদি সিকোয়েন্স 6 থাকে, তবে ব্যর্থ হওয়ার আশঙ্কা থাকে। সিকোয়েন্স যত বেশি হবে, ব্যর্থ হওয়ার সম্ভাবনাও তত বাড়বে। চুরি সফল হওয়ার পর লক্ষ্য সেই বিয়ন্ডার ক্ষমতাটি হারাবে এবং সেটি ফিরে পেতে কমপক্ষে 12 ঘণ্টা সময় লাগবে। টিন্ডারের মালিক 10 মিনিটের জন্য অত্যন্ত দক্ষতার সাথে সেই ক্ষমতা ব্যবহার করতে পারবে। আর এটা দামি হওয়ার মূল কারণ হল এর ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া খুব কম। এমলিন নীরবে এই বর্ণনা শুনল এবং টিন্ডারের মতো একটি মিস্টিক্যাল আইটেমের প্রতি তার আগ্রহ জেগে উঠল। সে জিজ্ঞেস করল, এর ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়াগুলো কি কি? লিওনার্ড চুল ঠিক করল আর হাসল। প্রথমত, এটা পড়ার সময় নিজের সাথে থাকা কোনো জিনিস হারিয়ে যাওয়ার একটা মৃদু সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, এটি ব্যবহার করার সময় তোমার নিজের একটি নির্দিষ্ট বিয়ন্ডার ক্ষমতা কমপক্ষে 12 ঘণ্টার জন্য হারিয়ে যাবে, তবে এই সময়ের মধ্যে কেবল সেই ক্ষমতাটিই হারাবে। অন্য কথায়, এটি বারবার ব্যবহার করলেও সব মিলিয়ে কেবল একটি ক্ষমতাই হারাবে। আমার জানা অনেক সিল্ড আর্টিফ্যাক্টের তুলনায় এর ক্ষতিকর প্রভাব সত্যিই খুব সামান্য। এমলিন গলা পরিষ্কার করে মাথা নাড়ল। সে টিন্ডার গ্লাভসটি হাতে নিল এবং মনোযোগ দিয়ে দেখল, তারপর সুটকেস থেকে টাকার বান্ডিলগুলো বের করে কফি টেবিলের ওপর রাখল। এরপর সে গ্লাভসটি সুটকেসে রাখল এবং ওটা সরাসরি হাতে পরে নিল না। সুটকেসটা নিয়ে এমলিন আগের মতোই হারভেস্ট চার্চে ফিরে গেল। পুরোহিতের বিশ্রামকক্ষে ঢুকেই সে উৎসর্গের একটি রিচুয়াল আয়োজন করল। একটি কাল্পনিক ও রহস্যময় দরজা খুলে গেল আর সেই লাল গ্লাভসটি অন্ধকার ও গভীর শূন্যতা ভেদ করে সরাসরি ধূসর কুয়াশার ওপরে চলে গেল। ধূসর কুয়াশা গ্লাভসটিকে স্পর্শ করার সাথে সাথেই সেখানে হঠাৎ একটি ছোট, বিকৃত ও ভয়ঙ্কর মুখ ভেসে উঠল। মুখটি নিজেকে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছিল এবং ক্রমাগত বাষ্পীভূত হচ্ছিল। এই দৃশ্য দেখে ক্লাইন অবাক হল না। সর্বোপরি লিওনার্ডের শরীরে বাস করা সেই গ্র্যান্ডপা ছিল মারডার পাথওয়ের একজন দেবদূত। আমন যদি এটা করতে পারে,
তবে ও যে এটা করতে পারবে তা নিশ্চিত ছিল। এর জন্য সে যথেষ্ট প্রস্তুতি নিয়ে রেখেছিল। সে বিশ্বাস করত যে ওই গ্র্যান্ডপা যদি সত্যি আমনের স্তরেও পৌঁছে থাকে, তবুও সে তাকে ধূসর কুয়াশার অস্তিত্ব টের পেতে না দিয়ে সেই আভা মুছে ফেলতে পারবে, যাতে সে এমলিনের ওপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলতে না পারে। ক্লাইন তার সামনে অনেক আগে থেকেই রাখা সি গড সেপ্টারটি হাতে নিল এবং ওপরের অবস্থান থেকে নীল রত্নগুলোকে একসাথে জ্বালিয়ে দিল। হঠাৎ ধূসর কুয়াশার ওপর রূপালী আলো জ্বলে উঠল এবং বজ্রপাত ঝড়ের মতো ধূসর কুয়াশার শক্তি নিয়ে সেই ছোট কাল্পনিক মুখটির ওপর আঘাত করল। মুখটি চিৎকার করার সুযোগ পাওয়ার আগেই সম্পূর্ণ মিলিয়ে গেল এবং পেছনে ফেলে গেল 12টি স্বচ্ছ বলয়যুক্ত একটি মৃত অর্ধস্বচ্ছ পোকা। ওয়ার্ম অফ টাইম কিন্তু একে আমনের চেয়ে দুর্বল মনে হচ্ছে হাত ইশারায় লাল গ্লাভস আর পরিচিত পোকাটিকে নিজের দিকে উড়িয়ে আনার সময় ক্লাইন বিড়বিড় করল। ভালো করে পরীক্ষা করার পর সে নিশ্চিত হল যে পোকাটি মূলত আমনের অবতারের ফেলে যাওয়া পোকাটির মতোই ছিল। আমার প্রিয় কবির গ্র্যান্ডপা কি আমনের মতোই একই সিকোয়েন্সের? সিকোয়েন্স 1? না, তা নাও হতে পারে। সম্ভবত এটি আগের কোনো সিকোয়েন্সের একটি অনন্য বৈশিষ্ট্য। যদি এটি সত্যিই সিকোয়েন্স 1 হয়, তবে আমন ক্রিয়েটরের পুত্র এবং কিং অফ এঞ্জেলস হওয়ার কারণে এটা অসম্ভব নয় যে সে ইউনিকনেসের সাথে মিশে গেছে, অথবা তার অন্য কোনো সিকোয়েন্সের বৈশিষ্ট্য আছে। ক্লাইন একটা অনুমান করল, কিন্তু ওটা যাচাই করতে পারল না। এই মৃত ওয়ার্ম অফ টাইম কি কাজে লাগানো যেতে পারে, অথবা এর ভেতরের আধ্যাত্মিক শক্তি কখন সম্পূর্ণ শেষ হয়ে যাবে, সেই সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় সে এটিকে আবর্জনার স্তূপের মধ্যে ফেলে দিল। 7 পিনস্টার স্ট্রিট, ব্যাকলন্ড। লিওনার্ড মিচেল চোখ বন্ধ করে সোফায় বসেছিল। সে তার পা দুটো কফি টেবিলের ওপর তুলে রেখেছিল, যেন সে সারা রাত জেগে থাকার ক্লান্তি মেটাতে একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করছিল। কতক্ষণ কেটে গেল তা না জেনেই সে হঠাৎ চোখ খুলল এবং ফিসফিস করে বলল, কি ঘটল? তুমি কি টিন্ডারের আসল ক্রেতাকে শনাক্ত করতে পারলে? তার মনের ভেতর একটা বৃদ্ধ কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। আমার রেখে যাওয়া আভাটি মুছে ফেলা হয়েছে, পুরোপুরি মুছে ফেলা হয়েছে। তুমি কি নতুন কিছু দেখতে পেলে? লিওনার্ড পা দুটো নামিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করল। সেই প্রাচীন কণ্ঠটি একটি দীর্ঘশ্বাস ফেলল। কিছুই না, আমি কিছু বোঝার আগেই সবকিছু শেষ হয়ে গেল। আমি যদি আমার সেরা অবস্থায় থাকতাম, তবে হয়তো কোনো সূত্র খুঁজে পেতাম। দুর্ভাগ্যবশত আমি বহু বছর ধরে অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছি। লিওনার্ড প্রায় 10 সেকেন্ডের বেশি সময় নীরব রইল, তারপর মাথা নাড়াল। তাহলে আপাতত ধরে নেওয়া যাক যে এমন কিছুই ঘটেনি। ধূসর কুয়াশার ওপর ক্লাইন এমলিনের দেওয়া বিবরণ শুনল এবং মিস্টিক্যাল আইটেমটির তথ্যগুলো মনে রাখল। সে টিন্ডার নামের গ্লাভসটি হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে পরীক্ষা করল। হে, এভাবে অন্তত ডান হাতের জন্য একটা গ্লাভস পাওয়া গেল। সে মৃদু হেসে নিজের মনেই কথাগুলো বলল। অনেক চিন্তাভাবনা করার পর ক্লাইন অল ব্ল্যাক আই থেকে ট্রু ক্রিয়েটরের মানসিক কলুষতা এখনই বের করার ভাবনা বাদ দিল। এটি সে সফলতার হার নিশ্চিত করার জন্যই করছিল, যাতে সুযোগটি ম্যারিওনেটিস্ট পোষণ তৈরি করার সময় কাজে লাগানো যায়। সিটি অফ সিলভারের নথিপত্র অনুযায়ী ধূসর কুয়াশার সাহায্য ছাড়াও এই কাজে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তার ওপর ধূসর কুয়াশার সুরক্ষায় কোনো দুর্ঘটনা ঘটার সুযোগই নেই, এমনকি তা যদি ট্রু ক্রিয়েটরের রেখে যাওয়া মানসিক কলুষতাও হয়। আমি সাধারণত টিন্ডার ব্যবহার করতে পারব, তবে যখনই এটি ব্যবহারের প্রয়োজন হবে, আমাকে আমার নগদ টাকা, পকেট ঘড়ি আর অন্য সব মিস্টিক্যাল আইটেম ধূসর কুয়াশার উপরে রেখে দিতে হবে। কোনোভাবেই কোনো জিনিস হারাতে দেওয়া যাবে না। সত্যি বলতে, আমি যদি তা করি, তাহলেও খুব বড় কোনো সমস্যা হবে না। আমি একজন সিয়ার। হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়া নিয়ে কি আমার মতো মানুষের ভয় পাওয়া সাজে? হে, সাধারণ লড়াইয়ের সময় আমার বাঁ হাতে থাকবে ক্রিপিং হাঙ্গার আর ডান হাতে থাকবে টিন্ডার। শুধু ভাবলেই কেমন একটা রোমাঞ্চকর অনুভূতি হয়। ক্লাইন তার চিন্তাগুলোকে গুছিয়ে নিল এবং দেখল যে দুটো সাধারণ ভেষজ উপাদান ছাড়া সিকোয়েন্স 5 ম্যারিওনেটিস্ট পোষণ তৈরির বাকি সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। সে নীরবে মাথা নাড়ল এবং মনে মনে ফিসফিস করল, আমাকে এখন কেবল ফেসলেস পোষণটি পুরোপুরি হজম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর আমি অ্যাডমিরাল অফ স্টার্স অথবা দ্য হ্যাংড ম্যানের জাহাজে চড়ে মেরমেইডদের খোঁজে সোনিয়া সাগরের পূর্ব দিকে রওনা হব। লয়েন সাম্রাজ্যের ইস্ট চেস্টার কাউন্টির স্টোয়েন শহর। ম্যানর ছেড়ে চলে যাওয়ার পর অড্রে হল একটা ভিলাতে উঠে এল। স্থানীয় অভিজাতদের সাথে সামাজিক মেলামেশা শেষ করার পর সে তার চাকরকে কিছু নগদ টাকা তোলার জন্য ওয়ারভার্ড ব্যাংকে পাঠাল। এ নিয়ে তাকে আর কোনো চিন্তা করতে হল না। সে সহজেই মিস্টার ফুলের ব্লেসেটকে ধার নেওয়া 2000 পাউন্ড শোধ করে দিতে পারল, আর সাইকায়াট্রিস্ট বৈশিষ্ট্যটির জন্য মিস্টার ওয়ার্ল্ডের পাওনা 1800 পাউন্ডও পরিশোধ করতে পারল। 15 মিনিট পর অড্রে তার শোবার ঘরের দরজা খুলল
আর তার ব্যক্তিগত পরিচারিকা অ্যানির দিকে তাকাল, যে তখন অন্য চাকরদের কাজ তদারকি করছিল। সে দেয়ালের পাশে বসে থাকা গোল্ডেন রিট্রিভার কুকুর সুসির দিকে তাকিয়ে হাসল। হেসে নিজের গলা নামিয়ে নিয়ে সে জলজলে চোখে জিজ্ঞেস করল, তুমি একটু পরেই একটা উপহার পাবে সুসি। তুমি কি এটার জন্য অপেক্ষা করছ? আগে হলে অড্রে হয়তো সরাসরিই বলত, সুসি, তোমার উপহার এখানে এসেছে, যাতে গোল্ডেন রিট্রিভারটা বুঝতে পারে যে সে ঘরের ভেতরেই আসল জিনিসটা খুঁজে পাবে। তা না হলে সুসি যে কিনা রহস্যবিদ্যার প্রাথমিক বিষয়গুলো শিখছিল, তার পক্ষে অড্রে যে কোনো আনুষ্ঠানিক জাদু ব্যবহার করেছে তা আন্দাজ করা খুব সহজ ছিল। কথার এই নতুন ধরনের কারণে পরিস্থিতিটা এমন দাঁড়াল যে অড্রে হয়তো তার শোবার ঘরে কোনো রহস্যময় চিঠি বা খবর পেয়েছে, যা নিশ্চিত করেছে যে উপহারটা আসতে চলেছে। এর ফলে সম্ভাবনার কোনো শেষ রইল না। অড্রের হৃদয়ের গভীরের আনন্দ আর আন্তরিক অনুভূতি সুসি পড়তে পারল, তাই সে অবচেতনভাবেই নিজের মুখ খুলল, বাতাসকে কাঁপিয়ে একটা আওয়াজ তৈরি করার আশায়। সে উপহারটার ব্যাপারে জানতে চেয়েছিল, কিন্তু সে টের পেল যে অড্রের ব্যক্তিগত পরিচারিকা অ্যানি এগিয়ে আসছে। সতর্ক সুসি তার আগের চিন্তা বাদ দিল। সে আবার একটা সাধারণ কুকুরের মতো আচরণ করতে লাগল এবং নিজের আনন্দ আর অধীরতা বোঝাতে আস্তে আস্তে লেজ নাড়াল। বাইরে যাওয়ার একটা অজুহাত দেখিয়ে অড্রে একটা রাসায়নিক ল্যাবরেটরিতে ঢুকল, যা সে নিজের জন্য আলাদা করে রেখেছিল। সে সাইকিয়াট্রিস্ট বৈশিষ্ট্যটি আর তার সহযোগী উপাদানগুলো টেবিলের ওপর রাখল। সুসি, তোমার কি পোষণ তৈরির প্রক্রিয়াটি এখনো মনে আছে? সে গলা খাঁকারি দিল আর পিঠ সোজা করে দাঁড়িয়ে উত্তেজনার সাথে একজন শিক্ষকের ভূমিকা পালন করতে লাগল। ঘেউ, আমার মনে আছে। সুসি ততক্ষণে বুঝে গিয়েছিল তার উপহারটা কি। আনন্দে সে ডেকে উঠল। অড্রে যোগ করল, নিজেই এটা তৈরি করার চেষ্টা করত। সুসি নিজের থাবার দিকে তাকাল আর হঠাৎ চুপ হয়ে গেল। অড্রে একটু অবাক হল আর সেখানে কিছুক্ষণের জন্য নীরবতা নেমে এল। কয়েক সেকেন্ড পর গোল্ডেন রিট্রিভার কিছু বলার আগেই অড্রে কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের মুখ চেপে ধরল আর খিলখিল করে হেসে উঠল। ঠিক আছে সুসি, তোমার একটা কথাও বলার দরকার নেই। তুমি কি বলতে চাও তা আমি জানি। তুমি বোঝাতে চাচ্ছ যে তুমি কেবলই একটা কুকুর আর তোমার পক্ষে এই পোষণ বানানো সম্ভব নয়, তাই না? কি লজ্জার কথা। একই সাথে অড্রে, যে বাইরে থেকে দারুণ মার্জিত আর চমৎকার আচরণ দেখাচ্ছিল, মনে মনে নিজের কপালে হাত চাপড়াল। ঘেউ, সুসি জোরে জোরে মাথা নাড়ল। অড্রে সুযোগটা নিল এবং ঘুরে দাঁড়াল। কিছুক্ষণের মধ্যেই সে সাইকিয়াট্রিস্ট পোষণটি তৈরি করা শেষ করল। সে আগেই সুসিকে জিজ্ঞেস করে জানতে পেরেছিল যে বুধবারের মধ্যেই তার আগের পোষণটি সম্পূর্ণ হজম হয়ে গিয়েছিল। এটা তো 2 মাসেরও কম সময়। হ্যাঁ, এর একটা বড় কারণ হল সুসির দিকে সাধারণত কেউ মনোযোগ দেয় না। সে ম্যানর বা ভিলার যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারে আর সবার কথাবার্তা আড়ি পেতে শুনতে পারে, যা তাকে পরিচারিকাদের আসল চিন্তাভাবনাগুলো পড়তে সাহায্য করে। এটাও অবশ্য ভালোই। সে সবসময় খুঁটিনাটি সব খবর আমার সাথে ভাগ করে নেয়। ও না থাকলে আমি অনেক মানুষের ভেতরের অন্ধকার দিকগুলো জানতে পারতাম না, যাদের সাধারণত খুব সাধারণ আর দয়ালু মনে হয়। অড্রে পোষণটা একটা বাটিতে ঢালল আর সেটা মেঝেতে রাখল। সে দেখতে লাগল সুসি কিভাবে বাটিটার কাছে এগিয়ে গেল আর পোষণটা চাটতে শুরু করল, কারণ সে নিজের মনের উত্তেজনা আর ধরে রাখতে পারছিল না। পোষণের প্রভাবে সুসি হয়তো কিছুটা অস্থির আর ভারসাম্যহীন হয়ে পড়তে পারে, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। সাইকিয়াট্রিস্ট মিস অড্রে যে কোনো মুহূর্তে প্ল্যাকেট ব্যবহার করার জন্য প্রস্তুত ছিল। হ্যাঁ, আমার সাইকো অ্যানালিসিস নামটাই বেশি পছন্দ। এটা শুনতে অনেক বেশি পেশাদার লাগে। অড্রে তার পান্না সবুজ সুন্দর চোখ দুটো দিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে সুসির দিকে তাকাল আর দেখল যে সুসির চোখের মণিগুলো আস্তে আস্তে ফিকে হয়ে খাড়া হয়ে যাচ্ছে। তার ঘন লোমের নিচে যেন কালচে সোনার আঁশ গজাতে লাগল, আর সুসির আধ্যাত্মিক শক্তি চারদিকে এমনভাবে ছড়িয়ে পড়তে লাগল যেন তা পুরো ভিলার জায়গার সাথে মিশে যাচ্ছে। নিজের খানিকটা উত্তেজিত মনকে শান্ত করে অড্রে সুসির অবস্থা খুঁটিয়ে পরীক্ষা করল। সুসির মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখা দিলেই সে সাথে সাথে বিয়ন্ডার ক্ষমতা সাইকো অ্যানালিসিস ব্যবহার করার সিদ্ধান্ত নিয়ে রেখেছিল। হঠাৎ করেই অড্রের কানে সুসির গলার আওয়াজ ভেসে এল, অড্রে, আমার হয়ে গেছে। অড্রে সাময়িকভাবে কি বলবে ভেবে পেল না। নিজের স্বপ্নের ভেতর ডেইজি আবার ইস্ট 12-তে তার বহু বছরের পুরনো অ্যাপার্টমেন্টে ফিরে গেল। সে দরজা ধাক্কা দিয়ে খুলল আর দেখল তার মা লিজ এবং বোন ফ্রেজা মন দিয়ে কাপড় কাচ্ছে। ডেইজি সাথে সাথে ভীষণ খুশি হয়ে গেল আর তাদের সাথে যোগ দিতে উদ্যত হল। কাপড় ইস্ত্রি করার দায়িত্বটা ছিল তার ওপর। ঠিক এই সময় সে দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেল। সে মাথা ঘুরিয়ে দেখল যে আগন্তুকটি হল সাদাকালো চারকোনা ঘরের নকশা করা পুলিশের পোশাক পরা এক যুবক। পুলিশ অফিসারের চুল ছিল কালো আর চোখ দুটো সবুজ, তবে মুখটা কেমন যেন ঝাপসা লাগছিল। সে হাতে একটা নোটবুক আর ফাউন্টেন পেন ধরে জিজ্ঞেস করল, ক্যাপিমের মামলায় তুমি আমাদের যা যা বলেছ তার বাইরে কি এমন কিছু আছে যা এখনও আমাদের জানাওনি?
ওসব তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়, ডেইজি বেশ তন্দ্রাচ্ছন্ন গলায় উত্তর দিল। সুদর্শন অফিসারটি তার নোটবুকের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আমি শুনতে প্রস্তুত। ডেইজি ঝুলিয়ে রাখা কাপড়গুলোর দিকে তাকিয়ে ভাবল সে হয়তো কোনো নির্দেশ ভুলে গেছে। সে সততার সাথে সব রকমের ছোটখাটো খুঁটিনাটি বিষয়ের বর্ণনা দিল। শেষমেশ সে বলল, আমি অপহৃত হওয়ার পর আমার মা আর বোন আমাকে খোঁজার জন্য একজন প্রাইভেট ডিটেকটিভ ভাড়া করেছিল। তার নাম মিস্টার শার্লক মরিয়ার্টি। সে একজন খুব ভালো মানুষ। অ্যালাইনিং ডাইরেক্ট রিপোর্টের লিঙ্ক, যদিও সে সরাসরি আমাকে খুঁজে পায়নি, কিন্তু পরে সে একজন সাংবাদিকের সাথে যোগাযোগ করেছিল যাতে আমি ফাউন্ডেশনের টাকা থেকে ক্ষতিপূরণ পাই। কালো চুল আর সবুজ চোখের সেই অফিসার আবার ডেইজির দিকে তাকাল আর একটা উষ্ণ হাসি দিল। খুব ভালো, তোমার উত্তর অত্যন্ত সন্তোষজনক। তোমার কি সেই ডিটেকটিভের চেহারা মনে আছে? ডেইজি মাথা নাড়ল। কোনো ভয় বা অস্বস্তি ছাড়াই সে দেখতে পেল মিস্টার শার্লক মরিয়ার্টি তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে। ডিটেকটিভের মুখে ঘন দাড়ি গজিয়েছিল আর সে সোনালি ফ্রেমের চশমা পরেছিল। তার স্মৃতিতে থাকা চেহারাটার সাথে এটা হুবহু মিলে গেল। কালো চুল আর সবুজ চোখের অফিসারটি ডেইজির স্মৃতিতে ভেসে ওঠা চেহারাটা কয়েকবার ভালো করে দেখে নেওয়ার পর ডেইজির অজান্তেই হঠাৎ অদৃশ্য হয়ে গেল। কোনো এক অজানা কারণে তার মা আর বোনও উধাও হয়ে গেল। সে পরিচিত মুখগুলোকে খোঁজার জন্য ইস্ট 12 জুড়ে দৌড়াতে লাগল, কিন্তু শেষ পর্যন্ত এক বুক হতাশা আর কষ্ট নিয়ে ঘুম থেকে জেগে উঠল। তার স্কুলের ডরমিটরির অন্ধকার ছাদের দিকে তাকিয়ে সে কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে শুয়ে রইল। ডেইজি কোনো শব্দ না করে পাশ ফিরল আর নিজের মুখের অর্ধেকটা বালিশে গুঁজে দিল। বালিশের এক কোণে আস্তে আস্তে একটা ভেজা দাগ ছড়িয়ে পড়ল। ডেইজির স্বপ্নে যে ঢুকেছিল সে আর কেউ নয়, লিওনার্ড মিচেল। যদিও এই দুটি মামলার মিলগুলো নিয়ে তদন্ত করার পেছনের উদ্দেশ্য ছিল তার নিজের ব্যক্তিগত বিষয়গুলো গুছিয়ে নেওয়ার সময় বের করা, তবুও সে কাজটা ফাঁকি না দিয়ে দায়িত্বের সাথেই করছিল। শেষ পর্যন্ত সে আসলেই একটা সমস্যা খুঁজে পেল। লিনভাস আর ক্যাপিমের ঘটনার পেছনে শার্লক মরিয়ার্টি নামের এক ডিটেকটিভের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেল, যার সাথে তার বন্ধু সাংবাদিক মাইক জোসেফও জড়িত ছিল। যদিও তারা এই সমস্ত ঘটনার একদম বাইরের সীমানায় উপস্থিত ছিল, তাও তদন্তের জন্য এটি একটি নতুন পথ খুলে দিল। হে, ওই শার্লক মরিয়ার্টি লোকটাকে চেনা চেনা লাগছে। সে আসলে কোনো ফেরারি আসামি? লিওনার্ড তার লাল গ্লাভস জোড়া পরতে পরতে স্বপ্নের ভেতর যা দেখেছিল তা মনে করার চেষ্টা করল আর সেন্ট স্যামুয়েল ক্যাথেড্রালের বেসমেন্টে প্রবেশ করল। সে যখন টিমের ক্যাপ্টেন সোয়েস্টকে সম্ভাষণ জানাল, তখনই তার এক সহকর্মী এগিয়ে এসে তার হাতে দুটো পাতলা কাগজ তুলে দিল। হারভেস্ট চার্চের লাল চোখের লোকটার ব্যাপারে সব তথ্য এখানে আছে। ধন্যবাদ। তুমি কি একসাথে লাঞ্চ করতে চাও? লিওনার্ড হেসে জিজ্ঞেস করল। নাইটহক সহকর্মীটি কাঁধ ঝাঁকিয়ে বলল, না, যদি তুমি আমাকে দুঃস্বপ্ন দেখানো বন্ধ করো তবেই ভালো। তাই হবে। লিওনার্ড ফাইলটা নেওয়ার সময় হাসল। সে বসার কোনো তাড়াহুড়ো না করে দাঁড়িয়ে দাঁড়িয়েই আলতো করে ফাইলে চোখ বুলাতে লাগল। এমলিন হোয়াইট, একজন ভ্যাম্পায়ার, বর্তমানে আর্থ মাদার চার্চের অধীনস্থ। সে একবার কিছুদিনের জন্য নিখোঁজ হয়ে গিয়েছিল। তার বাবা মা তাকে খোঁজার জন্য প্রাইভেট ডিটেকটিভ ভাড়া করেছিল, একজন নির্দিষ্ট মেয়ে। স্টুয়ার্টের সহায়তায় এই ঘটনার সমাধান অবশেষে বিখ্যাত ডিটেকটিভ শার্লক মরিয়ার্টি করে দিয়েছিল। লিওনার্ডের মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল আর তার অভিব্যক্তি গম্ভীর হয়ে উঠল। শার্লক মরিয়ার্টি, সে নিজের মনে মনে এই নামটা আবার উচ্চারণ করল। ক্লাইন মোরেত্তি আসল অভিনয়ের সুযোগ খোঁজার জন্য কোনো তাড়াহুড়ো করছিল না। সে একজন পর্যটকের মতো করে ওরাভি দ্বীপের বন্দর শহরটি ঘুরে দেখল, যা তার ব্যস্ত আর টানটান জীবনের মধ্যে একটা বিরল ও ছোটখাটো বিশ্রামের মুহূর্ত এনে দিল। এই শহরটিতে বেশিরভাগ মানুষই ছিল লয়েন থেকে আসা অভিবাসী। এখানকার খাবারদাবার লয়েন সাম্রাজ্যের পূর্ব উপকূলের চেয়ে খুব একটা আলাদা ছিল না। একমাত্র পার্থক্য ছিল যে এখানে হরেক রকমের দুষ্প্রাপ্য ফল আর সামুদ্রিক খাবার পাওয়া যেত। এটা শহরের একটা অন্যতম প্রধান আকর্ষণও ছিল। জায়গাটি প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিল আর এটি নিরাপদ সমুদ্রপথের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে অবস্থিত ছিল। এখানকার জীবনযাত্রার মান বেশ ভালোই ছিল, এমনকি শহরতলির কৃষকেরাও তাদের ফলের বাগান থেকে ভালো টাকা জমিয়ে ফেলতে পারত। তবে তার মানে এই নয় যে ওরাভি দ্বীপে কোনো গরিব বা নিম্নবিত্ত শ্রেণীর মানুষ ছিল না। এই শ্রেণীর বেশিরভাগই ছিল এককালের কৃতদাস। লয়েনের সংসদ অবশ্য বহু আগেই দাসপ্রথা বিলুপ্ত করেছিল। একটি রসালো আর মিষ্টি ফল চিবোতে চিবোতে ক্লাইন দেখল আকাশটা আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। সে রাস্তার মোড় থেকে ঘুরে সুইট লেমন নামের একটি বাড়ি ঢুকল। ওটা ছিল ওরাভি দ্বীপের অ্যাডভেঞ্চারারদের আড্ডা দেওয়ার একটা নামকরা জায়গা। ক্লাইন তার ম্যারিওনেটিস্ট পথের অবশিষ্ট দুটো সহযোগী উপাদান কেনার পরিকল্পনা করছিল, তুলনামূলকভাবে সহজলভ্য ড্রাগো গাছের ছাল আর সোনিয়া গোল্ডেন স্প্রিংয়ের জল। এই সময়ে বাড়টির ভেতরের পরিবেশ বেশ জমজমাট ছিল।
বক্সিং রিংয়ের চারপাশে দাঁড়িয়ে অনেকেই গ্লাস হাতে নিয়ে জোরে জোরে চিৎকার করে উল্লাস করছিল। আশেপাশের টেবিলগুলোতে অ্যাডভেঞ্চারারদের মতো দেখতে কিছু লোক বসেছিল। তারা ফিসফিস করে নানা ধরনের গুজব নিয়ে আলোচনা করছিল। ক্লাইন যখন ভিড় ঠেলে বারের কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সে নিজের নাম শুনতে পেল। আমিই হলাম ঘেরমান স্প্যারো। তোমরা নিশ্চয়ই জানো আমি কে। আমি একটা গুপ্তধনের মানচিত্র পেয়েছি, আর আমার কয়েকজন সাহায্যকারী দরকার। তার মানে এই নয় যে আমি ভয় পাচ্ছি, আসলে আমি একলা অত গুপ্তধন বয়ে নিয়ে আসতে পারব না। ৩০-এর কোঠার সবুজ চোখের এক লোক হাতে আধো গ্লাস মদ নিয়ে কোনায় বসা দুজন পুরুষ আর দুজন নারীর সাথে কথা বলছিল। তারা ব্যবসায়ী নাকি অ্যাডভেঞ্চারার তা বোঝার উপায় ছিল না। তোমার নামও ঘেরমান স্প্যারো? গুপ্তধনের মানচিত্র। এটা কেমন যেন প্রতারণার মতো শোনাচ্ছে। বায়াম থেকে আমার হাতে ওয়ামটাং খুন হওয়ার খবর কি ইতিমধ্যেই এই জায়গাতেও পৌঁছে গেছে? হ্যাঁ, এটা হয়তো কোনো টেলিগ্রাম বা আগন্তুকদের মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যার কারণে অনেকেই আমার নাম আর কীর্তির কথা জানলেও আমার চেহারা কেমন তা চেনে না। আর প্রতারকেরা এই সুযোগের সদ্ব্যবহার করে আমার পরিচয় দিয়ে অন্যদের ঠকাচ্ছে। ক্লাইন পুরো ব্যাপারটা বুঝতে পেরে সেদিকে এগিয়ে গেল। সবুজ চোখের সেই লোকটা এক ঢোক মদ গিলে গ্লাসটা সশব্দে টেবিলের ওপর রাখল। তোমরা রাজি হলে কিনা তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু কেউ আমাকে বসিয়ে রাখলে আমি একদম সহ্য করতে পারি না। তোমরা কি ওয়ামটংয়ের মতো পরিণতি চাও? তার ঠিক উল্টো দিকে বসা এক তরুণ বেশ ভয় পেয়ে আমতামতা করে বলল, আমি জানি তুমি একজন অত্যন্ত শক্তিশালী অ্যাডভেঞ্চারার। তাতে কি হয়েছে? সবুজ চোখের লোকটা তার কথা কেড়ে নিয়ে বলল। ঠিক এখনই সে টের পেল তার কলারটা শক্ত করে চেপে ধরা হয়েছে, আর কেউ তাকে তুলে নিয়ে সোজা দরজার বাইরে ছুঁড়ে ফেলে দিল। ক্লাইন কোনো ব্যাখ্যা না দিয়েই তার গম্ভীর মুখ নিয়ে লোকটাকে সরাসরি দরজার বাইরে ফেলে দিয়েছিল। তারপর সে নিজের রিভলভার বের করল, আর যেখানে লোকটা মাটিতে আছড়ে পড়েছিল সেদিকে তাক করল। কোনো দ্বিধা ছাড়াই সে ঘোড়া টিপল। গুড়ুম! সবুজ চোখের লোকটা মাটিতে পড়ার সাথে সাথেই দেখতে পেল তার দুই পায়ের মাঝখানের মাটি থেকে একটা আগুনের স্ফুলিং বের হল। সে এতটাই ভয় পেয়ে গেল যে মুখের সব গালিগালাজ গিলে ফেলে হামাগুড়ি দিয়ে দ্রুত পালিয়ে গেল। কোনো রকম ব্যাখ্যা ছাড়াই তার এই দুর্বল কাণ্ডকারখানা প্রমাণ করে দিল যে সে আসলে ঘেরমান স্প্যারো নয়। ক্লাইন হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা বাকি সবার দিকে মনোযোগ দিল না। সে ভদ্রভাবে তার রিভলভারের নলে একটা ফুঁ দিল, আর অস্ত্রটা আবার বগলের নিচে থাকা খাপে গুজে রাখল। এরপর বারের ভেতরের নিস্তব্ধ নীরবতার মাঝে সে আস্তে আস্তে কাউন্টারের দিকে হেঁটে গেল। ক্লাইন মোরেত্তি বার কাউন্টারের সামনে বসল। তারপর মুষ্টি দিয়ে কাউন্টারে একটা জোরালো বাড়ি মারল। এক গ্লাস সাউথভিল বিয়ার। পেছনে কয়েকজন বাউন্সার দাঁড়িয়েছিল। তারা বুঝতে পারছিল না এই লোককে সতর্ক করতে যাবে নাকি ভান করবে যে কিছুই হয়নি। সুইট লেমনের বারটেন্ডার তাদের দিকে চোখ দিয়ে ইশারা করল। তারপর একটা গ্লাস তুলে নিয়ে হাসল। কেন একবার সুইট লেমন ট্রাই করে দেখছেন না? আমাদের বস একবার ট্রিয়ারে গিয়ে ককটেল বানানো শিখে এসেছিল। সম্রাট রোজেলের রেখে যাওয়া ককটেল রেসিপিগুলো সে আয়ত্ত করে ফেলেছে, আর নিজে তৈরি করেছে ওরাভির সবচেয়ে জনপ্রিয় সুইট লেমন। ক্লাইন একটুও টলল না। শান্ত গলায় বলল, আমি শুধু বিয়ার খাই। ঠিক আছে। বারটেন্ডার সাউথভিলের বোতলের দিকে হাত বাড়াল না এখনই। হেসে বলল, স্যার, আপনি কি অ্যাডভেঞ্চারার? ক্লাইন কোনো কথা না বলে শুধু মাথা নাড়ল। বারটেন্ডার একটুও থামল না। হাসি মুখে বলল, হয়তো আমাদের বসের সাথে একটু দেখা করলে ভালো হয়। নতুন অ্যাডভেঞ্চারারদের সাথে সে খুব ভালো ব্যবহার করে, নিজের পকেট থেকে ড্রিঙ্কস দেয়, আর কিছু সাহায্যও পাওয়া যায়। ক্লাইন এসেছিল ম্যারিওনেটিস্ট এর সম্পূরক উপাদান কেনার জন্য, তাই অফারটা ফেরাতে মন চাইল না তার। সে একটা পিতলের পেনি বের করে শূন্যে ছুঁড়ল, তারপর হাত বাড়িয়ে চট করে ধরে নিল। পেনিটা কাউন্টারে রেখে দিল বারটেন্ডারকে তথ্য দেওয়ার পুরস্কার হিসাবে। তারপর আস্তে আস্তে উঠে দাঁড়াল। একজন বাউন্সারের পিছু পিছু সিঁড়ি দিয়ে দোতলায় উঠল। করিডোরের শেষ মাথায় একটা ঘরে ঢুকল সে। ঘরের মেঝেতে পুরু বাদামি হলুদ রঙের নরম কার্পেট বিছানো। ভালো মানের কয়লা পোড়ার একটা হালকা গন্ধ ভেসে আসছিল, সাথে মিশেছিল চুরুটের সুগন্ধ। একটা রিক্লাইনিং চেয়ারে হেলান দিয়ে বসেছিল মধ্যবয়সী এক লোক। তার সোনালি চুল পিছনের দিকে ঝকঝকে পরিপাটি করে আঁচড়ানো। এক হাতে চুরুট, অন্য হাতে খবরের কাগজ। আশেপাশে ৬ জন দেহরক্ষী দাঁড়িয়ে। ক্লাইন স্পেকটেটর ডোমেনের বিয়ন্ডার নয়, তাই এই দেহরক্ষীদের কোনো বিশেষ বৈশিষ্ট্য বা শক্তির মাত্রা সে সরাসরি ধরতে পারল না। মিস্ট্রি প্রায়ার বা মনস্টার পাথওয়ের লোকও নয় সে। তবুও সে কিছু গোপন জিনিস দেখতে পায় যা অন্যরা দেখতে পায় না, আর তার আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি স্পষ্ট বলছিল এই দেহরক্ষীরা বিয়ন্ডার, এমন বিয়ন্ডার যারা তাকে সত্যিকারের বিপদে ফেলতে পারে। মধ্যবয়সী লোকটা খবরের কাগজ নামিয়ে রাখল, কালো শার্টের কলার টেনে ঠিক করল, তারপর ধীরে উঠে দাঁড়িয়ে ডান হাত বাড়িয়ে দিল। ওরাভিতে স্বাগতম, আমার অ্যাডভেঞ্চারার বন্ধু। তার নীল চোখে হাসি ছিল, পুরোটাই আন্তরিক মনে হল। ক্লাইন ডান হাত বাড়িয়ে তার সাথে হাত মেলাল, কোনো কথা বলল না, অপেক্ষা করছিল লোকটা কি বলে তা শুনতে।
মধ্যবয়সী লোক রিক্লাইনিং চেয়ারের বিপরীতে রাখা সোফার দিকে ইশারা করল। হাসল। আমি এখানকার বস, বিল্ড ব্র্যান্ডো। একসময় অ্যাডভেঞ্চারার ছিলাম, বেশ শক্তিশালীও ছিলাম। বেঁচে রইলাম, আর রোজগারও মন্দ হল না। নিজের শক্তির ব্যাপারে এত সরাসরি বলছে, মানে নিজেকে নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী সে ক্লাইন ভাবল। কোনো আনুষ্ঠানিকতা না করে বসে পড়ল, সামান্য সামনে ঝুঁকল। মুখে কোনো ভাব নেই, চুপ করে অপেক্ষা করছিল বিল্ড কথা শুরু করবে বলে। অ্যাডভেঞ্চারারের কোনো প্রতিক্রিয়া না দেখে বিল্ড ব্র্যান্ডো আবার বসল। চুরুটে একটা টান দিল, তারপর আয়েশি ভঙ্গিতে বলল, সৎভাবে বলছি, প্রতিটা নতুন অ্যাডভেঞ্চারারের সাথে দেখা করার পেছনে একটা উদ্দেশ্য আছে আমার। টেবিলের ওপর রাখা সামুদ্রিক মানচিত্রের দিকে আঙুল তুলল সে। গলায় একটা চুম্বকীয় টান এলো। রোস্টেড আর্কিপেলাগোর পূর্ব দিক থেকে সমুদ্র আস্তে আস্তে অরাজক হয়ে যায়। সেখানে সামরিক বাহিনী আর চার্চের শক্তি কমতে থাকে, এমন পর্যায়ে যে তারা শুধু নিজেদের বন্দরগুলো পাহারা দিতে পারে। এদিকের সমুদ্র হল জলদস্যুদের খেলার মাঠ। আমাদের মতো অ্যাডভেঞ্চারারদের জন্য এটা চরম বিপজ্জনক। তাই আমি চাই সবাই মিলে একটা ঢিলেঢালা জোট তৈরি করি, যাতে বিপদে পড়লে একসাথে লড়তে পারি। এই জোটে কোনো শক্ত বাধ্যবাধকতা নেই। কোনো অ্যাডভেঞ্চারার বিপদে পড়লে তুমি চাইলে চোখ বুজে থাকতে পারো, কেউ তোমাকে শাস্তি দেবে না। কিন্তু যেদিন তুমি নিজে বিপদে পড়বে, সেদিন সাহায্যের আশা করো না। আর একটা কথা বলছি, জোটের অ্যাডভেঞ্চারাররা আমার কাছ থেকে জিনিস কিনলে সবচেয়ে কম দামে পাবে, আর জিনিস বেচলে অন্তত বাজার দর পাবে। বর্ণনা শেষ করে বিল্ড নতুন অ্যাডভেঞ্চারারের দিকে হাসি মুখে তাকাল। বলল, কেমন লাগল? এই ঢিলেঢালা জোটে যোগ দিতে আগ্রহী? চিন্তা করো না, আলাদা কোনো চাঁদা দিতে হবে না। আমাদের উদ্দেশ্য শুধু একটাই, জলদস্যুদের বিরুদ্ধে একে অপরকে সাহায্য করা। ক্লাইন মাথা নাড়ল। শুনতে ভালোই লাগছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। বিল্ড একটু হেসে বলল, আমি একবার এই সংগঠনের নাম রাখতে চেয়েছিলাম অ্যাডভেঞ্চারিং ব্রাদারহুড, কিন্তু ব্রাদারহুড মানে খুব বেশি আবদ্ধ মনে হল, তাই পাল্টে করলাম অ্যাডভেঞ্চারার অ্যাসোসিয়েশন। বলতে বলতে সে চুরুট ধরা হাতটা নামিয়ে রাখল। একটু ঠোঁট চাটল, হাসতে হাসতে মাথা নাড়ল। মাফ করো, একটা কথা জিজ্ঞেস করতেই ভুলে গেলাম। তোমার নাম কি? ক্লাইন আগের ভঙ্গিতেই বসে রইল। গভীর গলায় বলল, গেরম্যান স্প্যারো। গেরম্যান স্প্যারো। বিল্ড ব্র্যান্ডোর চোখের পাতা একটু কেঁপে উঠল। মুখের হাসি মুহূর্তের মধ্যে জমে গেল। আশেপাশের দেহরক্ষীরাও সঙ্গে সঙ্গে টান টান হয়ে গেল, যেন ভয়ঙ্কর কোনো শত্রুর মুখোমুখি হয়েছে। বিল্ড দ্রুত নিজেকে সামলে নিল। এই লোক আসল গেরম্যান স্প্যারো কিনা, নাকি নকল, সে যাচাই করতে গেল না। হাসি মুখে বলল, কিছু কিনতে চাও? এখানে বেশ ভালো জিনিসপত্র আছে। সোনিয়ার গোল্ডেন স্প্রিং ওয়াটার। ক্লাইন শান্ত মুখে বলল। ভেতরে ভেতরে সতর্ক হয়ে গেছে সে। ড্রাগো ট্রি বার্কের কথা বলল না, সেটা ভেষজ দোকানে পাওয়ার সম্ভাবনা বেশি। বিল্ড ব্র্যান্ডো একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। হাসল। সহজ। 100 মিলিলিটারের দাম 30 পাউন্ড। বিশ্বাস করো, সোনিয়া আইল্যান্ডে গেলেও এর চেয়ে মাত্র কয়েক পাউন্ড কম পাবে। ফেইসাকের সেই বর্বর লোকগুলো ঝরনার উৎস আটকে দিয়েছে, অন্যদের জন্য পাওয়া কঠিন হয়ে গেছে। রাজি। ক্লাইন গোল্ডেন স্প্রিং ওয়াটারের দাম মোটামুটি জানত। 30 পাউন্ড 100 মিলিতে এটা সত্যিই বেশ সস্তা। কেনাকাটা শেষ হল। বিল্ড কিছু বলতে যাচ্ছিল, এমন সময় দরজায় টোকা পড়ল। অনুমতি পেয়ে একজন বাউন্সার ভেতরে এলো। সে ঝুঁকে বিল্টের কানে কানে কিছু বলল। বিল্টের চেহারা মুহূর্তের মধ্যে শীতল হয়ে গেল। পুরো মানুষটা অস্বাভাবিক রকম ঠান্ডা হয়ে পড়ল। একটা অবর্ণনীয় হত্যার ইচ্ছা ভেসে উঠল তার সারা শরীরে। সত্যিই বেশ ভালো শক্তি। হয় সে আগে বিখ্যাত অ্যাডভেঞ্চারার ছিল, না হলে বিখ্যাত জলদস্যু। সম্ভবত মিড সিকোয়েন্স বিয়ন্ডার। ক্লাইন শান্তভাবে আকলন করল। বিল্ড কিছুটা কষ্ট করে মুখ ঘুরিয়ে ক্লাইনের দিকে তাকাল। বলল, মিস্টার স্প্যারো, কিছু কাজ পড়ে গেছে। সুযোগ হলে একসাথে বসে এক গ্লাস খাওয়া যাবে। ঠিক আছে। ক্লাইন আস্তে উঠে দাঁড়াল। বিল্টের ব্যাপারে নিজেকে জড়ানোর কোনো ইচ্ছাই ছিল না তার। কৌতূহল হচ্ছিল বটে, তবে কৌতূহল কখনো তার চলার পথ বদলায়নি। সুইট লেমন থেকে বেরিয়ে ক্লাইন সহজেই নিজের সরাইখানায় ফিরে গেল। সিলভার সিটি। ঘন ঘন বিদ্যুৎ চমকানো যে সময়কে দিন বলে ডাকা হয়, সেই সময় ডেরিক বার্গ সোলার হাই প্রিস্টের সব বিয়ন্ডার শক্তির অনুশীলন শেষ করল। তারপর প্রশিক্ষণ মাঠের কিনার ধরে হাঁটতে হাঁটতে টুইন টাওয়ারের দিকে রওনা দিল। অনেকগুলো ট্যারোট গ্যাদারিংয়ের পর সে ধীরে ধীরে একটা নিয়ম বুঝে ফেলেছে। বিদ্যুৎ কত ঘন ঘন চমকায়, সেটার হিসেব থেকে মোটামুটি আন্দাজ করতে পারে কখন মিস্টার ফুল তাকে ধূসর কুয়াশার উপরে টেনে নেবে। আর এখন ছিল শেষ দিন, তাই তাকে লাইব্রেরিতে গিয়ে প্রাচীন দেবতাদের সম্পর্কিত ঐতিহাসিক তথ্য পড়তে হবে মিস্টার ফুলকে দেওয়ার জন্য। প্রশিক্ষণ মাঠের বিভাজিত এলাকা পেরিয়ে ডেরিক অজান্তেই ভেতরে তাকাল। কয়েকজন অনুসন্ধান দলের সদস্য বিশ্রাম নিচ্ছিল। এটা ছিল 6 সদস্যের কাউন্সিলের প্রধান কলিন ইলিয়াডের নেতৃত্বাধীন অনুসন্ধান দল। জ্যাকের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা সম্প্রতি অনুসন্ধান শেষ করে সিলভার সিটিতে ফিরে এসেছে।
এখন কোয়ারেন্টাইনে আছে তারা। ডেরিক চোখ সরিয়ে নিল। বুকের ভেতরে একটা ভার জমেছিল। সে সরাসরি চূড়ার দিকে হেঁটে গেল। তৃতীয় তলায় যেখানে লাইব্রেরি ছিল, প্রাচীন কিংবদন্তির বইগুলো যে তাকে রাখা ছিল, সেদিকে যেতে যেতে চোখের কোণে একটা পরিচিত মূর্তি দেখে থমকে গেল সে। একজন মেয়ে, বয়স ৩০-এর কোঠায়, ফর্সা, সুন্দর, পরনে লম্বা কালো আলখেল্লা, তার গায়ে রহস্যময় বেগুনি নকশার সূচিকর্ম করা, কোঁকড়া রূপালী ধূসর চুল কাঁধ ছাপিয়ে নেমে গেছে। সে আর কেউ নন, ৬ সদস্যের কাউন্সিলের এল্ডার, যিনি দীর্ঘদিন কারাবন্দী ছিলেন, এল্ডার লোভিয়া। তার হালকা ধূসর চোখ ডেরিকের দিকে ঘুরল। সেই দৃষ্টি এমন ছিল যেন সরাসরি আত্মা ছুঁয়ে যাচ্ছে। ডেরিক মুহূর্তের জন্য জমে গেল। তাড়াতাড়ি মাথা নামাল, বুকে হাত চাপল। শুভেচ্ছা, এল্ডার লোভিয়া। লোভিয়া এগিয়ে এলো, মৃদু মাথা নাড়ল। আমার কোয়ারেন্টাইন উঠে গেছে, শান্তভাবে এটুকু বলল, যেন একটা ঘোষণা দিল। তারপর ঘুরে চলে গেল। ডেরিক জায়গায় দাঁড়িয়ে রইল, পিঠে ঠান্ডা ঘাম জমল। কেন ছেড়ে দেওয়া হলো তাকে? ৬ সদস্যের কাউন্সিল কি সিদ্ধান্ত নিয়েছে যে সে ঠিক আছে? ডেরিক ভাবল। তার স্নায়ু অস্বাভাবিকভাবে টানটান হয়ে উঠল। সোমবার দুপুর, ধূসর কুয়াশার ওপরে ক্লাইন মোরেত্তি চেয়ারের হাতলে কনুই রেখে আঙুলগুলো একে অপরের মধ্যে গেঁথে বসল। সামনে লালচে আলোর ঝলক জ্বলে উঠল। তারপর ধীরে ধীরে ম্লান হয়ে অস্পষ্ট আকৃতিতে পরিণত হল। তারপর শোনা গেল মিস জাস্টিসের প্রাণবন্ত অভিবাদন। শুভ বিকেল, মিস্টার ফুল টিলডে। মিস জাস্টিস যখন শুভেচ্ছা বিনিময় করছিল, দ্য হার্মিট ক্যাটলিয়া তখনও চুপ করে বসেছিল। সে আগের মতোই সবকিছু পর্যবেক্ষণ করছিল। এই সভায় সে যেন একজন বাইরের মানুষ, কোনো কিছুতে নিজেকে জড়াত না। সে দেখল মিস জাস্টিস আর মিস ম্যাজিশিয়ান তাদের আগের ধারের পরিশোধ করতে রোজেলের ডায়েরির পাতা তুলে ধরল। তারপর সে সাবধানে মিস্টার ফুলের দিকে একটু তাকাল, সরাসরি নয়, চোরা চোখে। কিন্তু তবুও সেই বিশেষ ধূসর কুয়াশা ভেদ করে আর কিছু দেখতে পেল না। তার গাঢ় বেগুনি চোখ শুধু কিছু কাপড়ের অস্তিত্ব বুঝতে পারল। সেটুকুই, সেগুলো যে জাদু দিয়ে তৈরি তা স্পষ্ট। রোজেলের ডায়েরির ৩টি পাতা পেয়ে ক্লাইন মোরেত্তি এবার আর আগের মতো তাড়াহুড়ো করে পড়তে বসল না। কারণ সে ইতোমধ্যে একটি গ্রেড ০ সিল্ড আর্টিফ্যাক্ট ব্যবহার করেছে। একটি বিয়ন্ডার পাথওয়ের ইউনিকনেস কেমন হয় সেটাও সে দেখেছে। এমনকি সে একটি ঐশ্বরিক আর্টিফ্যাক্টকে ভয় দেখিয়েছিল। তাই সম্রাট রোজেল যা লিখে থাকুক না কেন, সেটা তাকে বেশি একটা চমকে দেবে না, এটা সে মনে মনে নিশ্চিত ছিল। যদি না কোনো বিশেষ ক্ষমতার অধিকারী কেউ তাকে ড্যামোনাস ব্লেসিং দিয়ে সাময়িকভাবে নারীতে পরিণত করে, ক্লাইন মনে মনে একটু হাসল। তারপর সে আগ্রহ নিয়ে লম্বা ব্রোঞ্জের টেবিলটার দিকে তাকাল। দ্য হার্মিটের কৌতূহলটা মিস জাস্টিসদের মতো না। সে রোজেলের ডায়েরির বিষয়ে বেশি মনোযোগ দিচ্ছে। ক্লাইন চোখ সরিয়ে নিল, এই পর্যবেক্ষণটা মাথায় তুলে রাখল। তারপর হলদেটে বাদামি ছাগলের চামড়ার পাতাটা পড়তে শুরু করল। ২২শে এপ্রিল, আমরা আবিস অন্বেষণ করতে ঢোকার পরিকল্পনা করলাম। ২৩শে এপ্রিল, আমরা ঘুটঘুটে কালো সমুদ্র ধরে এগিয়ে গেলাম। তরলের মতো কুয়াশা পেরিয়ে পৌঁছালাম একটা পর্বত চূড়ায়, যেটা দেখতে অনেকটা দানবের মতো। তার পেছনে ছিল অন্তহীন কালো কুয়াশা। মনে হচ্ছিল পুরো একটা মহাদেশ ঢেকে রেখেছে সেটা। তবে চূড়ার নিচে তাকালে মনে হয় এর কোনো শেষ নেই, কোনো সীমা নেই। আমি অ্যাডওয়ার্ডসের সাথে মজা করে বললাম, এই পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করলে মনে হয় কখনো মাটিতে পড়তাম না, চিরকাল পড়তেই থাকতাম। এটা পড়ে ক্লাইন প্রায় ভুরু কুঁচকে ফেলছিল। অ্যাবিস দেখার পরেও রোজেল নিজের নাইট আর নাবিকদের নিয়ে সেই এলাকার বাইরের দিকটা অন্বেষণ করতে বের হয়েছিল। এটা বিশ্বাস করাই কঠিন। মরতে ভয় নেই তার। কথিত আছে ওটা এমন একটা জায়গা যেখানে সবকিছু দূষিত হয়ে যায়, সব প্রাণ ধ্বংস হয়ে যায়। এই পর্যায়ে রোজেল নিশ্চিতভাবে সিকোয়েন্স ৪-এ পৌঁছায়নি। সে একজন ডেমিগডও ছিল না। সে সর্বোচ্চ সিকোয়েন্স ৫ বা হয়তো আরও নিচে। আমি হলে অবশ্যই নৌকা ঘুরিয়ে চার্চে গিয়ে রিপোর্ট করতাম। সেই মুহূর্তে ক্লাইন গভীরভাবে বুঝতে পারল সে আর রোজেলের মধ্যে কতটা বিশাল পার্থক্য। এছাড়া আবিসের বাইরের দিকের রোজেলের বর্ণনাটা ক্লাইনকে আমনের মকবরার রহস্যময় পাথরের দরজাগুলোর কথা মনে করিয়ে দিল। চার্চ অফ স্টিম অ্যান্ড মেশিনারির আর্চবিশপ হোরামিকের পুতুলটা যখন সেই দরজায় স্পর্শ করেছিল, তখনও এরকম একটা দৃশ্য দেখা গিয়েছিল। রোজেল ওখানে কি আবিষ্কার করেছিল? অন্তত সে মরেনি। এরপরেও তার জীবন চমৎকারভাবে চলে গেছে। ক্লাইন চোখ নামিয়ে ডায়েরির বাকি অংশ পড়তে লাগল। ২৪শে এপ্রিল, আমরা আরও গভীরে যাওয়ার চেষ্টায় চূড়া থেকে নামতে শুরু করলাম। ঘন কালো কুয়াশা হাড় কাঁপানো ঠান্ডা, যেন মাংস আর আত্মা দুটোকেই ক্ষয় করে দিতে পারে। হা, ভাগ্য ভালো যে ডার্ক কিং জাহাজে কিছু জিনিস আছে যেগুলো এই দূষণ প্রতিরোধ করে। নইলে সন্দেহ হতো
আমি আর আমার নাইটস অব দি অ্যাপোক্যালিপস হয়তো ফ্যারনের আনডেড লিজেনে যোগ দিয়ে ফেলতাম। চারদিকে নিস্তব্ধ, কিছুই খুঁজে পেলাম না। 25শে এপ্রিল। আমরা ডেভিলস দেখলাম, কিন্তু সেগুলো পচা লাশের আকারে। কালো, এবড়োখেবড়ো পাহাড়ের পেছনে কাদাভরা একটা সরু গর্তের নিচে, যেটাকে পথ বলাও ঠিক না, সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে নানা রকম ডেভিলের লাশ। কোনোটা স্বাভাবিক জায়গায়, কোনোটা এমন জায়গায় যা কল্পনাও করা যায় না। মনে হচ্ছিল একই মুহূর্তে সবগুলো মারা পড়েছে। 26শে এপ্রিল। লাশ আর নীরবতা ছাড়া কিছু নেই। সামনে কোনো শেষ নেই। ডার্ক কিংয়ের জিনিসগুলোয় দূষণের লক্ষণ দেখা দিতে শুরু করেছে। গত কয়েক বছরে আমি খুব কমই ভয় পেয়েছি, কিন্তু এখানে অজানার এই ভয়টা যেন একটা অদৃশ্য হাত আমার বুকটাকে চেপে ধরে রেখেছে। আমাকে যেতে হবে, ফিরে যেতে হবে। এখানে আর একটুও থাকা যাবে না। এরপর কি হল? সম্রাট রোজেল কি অ্যাবিসের বাইরের দিক থেকে সফলভাবে পালাতে পারল, নাকি আরও কিছু ঘটল? ওখানকার অস্বাভাবিকতাটা কি সংকেত দিচ্ছে? কোনো তীব্র যুদ্ধের চিহ্ন? ক্লাইন অজান্তেই একটু উত্তেজনা অনুভব করল। সে দ্বিতীয় পাতায় উল্টাল, কিন্তু হতাশ হল। আগের ঘটনার সাথে কোনো সংযোগ নেই। 8ই মে। আমার প্রিয় বার্নাডেট প্রায় 2 বছর বয়স হল। যত বড় হচ্ছে তত বেশি মায়া লাগছে। তার মা আর আমার চমৎকার জিনের উত্তরাধিকার সে ঠিকমতোই বহন করছে। তার মুখে স্পষ্ট বাবা ডাক শুনে, তার ছুটোছুটি দেখে হঠাৎ মনে একটা তৃপ্তির অনুভূতি এলো। এই পৃথিবীতে আসার পর থেকে অনেক কিছু করেছি। কিছু কিছু হয়তো গর্বের কাজ না, কিন্তু সেগুলো নিয়ে আমার কোনো লজ্জা নেই, আফসোসও নেই। একদিক থেকে আমার নিজের ইচ্ছাগুলো দমন করাটা খুব কঠিন। পরিবেশ আমাকে সহজেই প্রভাবিত করে। হে, ভাগ্যকে ধন্যবাদ যে ডেভিল পাথওয়ের কোনো ডিজায়ার অ্যাপসেলের সাথে আমার দেখা হয়নি। রেকর্ড অনুযায়ী এই সিকোয়েন্সের বিয়ন্ডারদের কাছে আমি নিশ্চিতভাবে হেরে যেতাম, হয়তো সাথে সাথেই মরে যেতাম। অন্যদিক থেকে এই পৃথিবীর সাথে আমার একটা দূরত্ব এখনও আছে। এই পৃথিবীর বাবা মা আমার সাথে খুব ভালো, তাদের গর্বিত করতে আমি চেষ্টাও করেছি, কিন্তু ভেতরে ভেতরে জানি তাদের জন্য আমার অনুভূতিটা আসলে খুব গভীর না। ম্যাটি লর্ডার ক্ষেত্রেও একই কথা। ওটা ভালোবাসার চেয়ে বেশি একটা অধিকারবোধ। স্বীকার করতে হবে, আমার মানসিক অবস্থাটা অনেকটা ভার্চুয়াল রিয়েলিটিতে রোল প্লেয়িং গেম খেলার মতো। বাবা মা, ভাই, বন্ধু সবাই যেন নন প্লেয়েবল ক্যারেক্টার। তাদের জন্য কিছুটা অনুভূতি দেওয়া যায়, কিন্তু সেটা কখনো সত্যিকারের গভীর হয় না। তাই সব ধরনের অনৈতিক আড্ডায় যোগ দিতে কোনো অপরাধবোধ হয় না। পরিচিত মানুষদের সাথেও ঠান্ডা, নিষ্ঠুর ব্যবহার করতে পারি। দি এল্ডার স্ক্রোলস খেলার সময় যেমন পুরো একটা গ্রাম শুধু একটা মুরগির জন্য মেরে ফেলেছিলাম, কিন্তু বার্নার্ডের জন্মানোর পর বুঝলাম এই পৃথিবীর সাথে আমার একটা নতুন বাঁধন তৈরি হয়েছে। আগের মতো এতটা বিচ্ছিন্ন লাগছে না। এটা আমার সন্তান, আমার নিজের জীবন্ত একটি সন্তান। হয়তো এটাই তথাকথিত পরিপক্কতা। সন্তান না থাকলে এই অনুভূতিটা বোঝা সম্ভব না। না, আমার একজন গার্লফ্রেন্ডও নেই, তবে এই ডায়েরিতে উল্লেখ করা মানসিক অবস্থার বিষয়ে সতর্ক থাকতে হবে। অতীতে না থাকলেও ভবিষ্যতে আসতে পারে। সিকোয়েন্স যত বাড়ে, মানবতার চেয়ে গডহুড তত বড় হয়ে ওঠে। ক্লাইন নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর তৃতীয় ডায়েরির পাতায় উল্টাল। 6 জানুয়ারি। নতুন বছর, নতুন শুরু। আর্টিসানে উন্নীত হওয়ার পর অবশেষে সেই কাজটা করার ক্ষমতা পেলাম। মানে, আমার স্মৃতিতে থাকা রহস্যময় রূপার থালাটা তৈরি করা। আমার ট্রান্সমাইগ্রেশনের পেছনে এটার হাত থাকার সম্ভাবনা অনেক বেশি। আসলে 7 হওয়ার পরই থালাটার চেহারা মনে পড়েছিল। এর উপরের অদ্ভুত প্রতীক আর নকশাগুলো মনে ছিল, কিন্তু তখন স্পষ্টভাবেই বুঝতে পারতাম এরকম কিছু তৈরি করার সাধ্য আমার ছিল না। 9 জানুয়ারি। বারবার ব্যর্থ হওয়ার পর অবশেষে সফল হলাম। বিশেষ প্রতীক আর নকশায় ভরা রূপার থালাটা হাতে ধরে আমি সর্বোচ্চ চেষ্টা করলাম আমার আধ্যাত্মিক শক্তি ঢালতে, সেটা সক্রিয় করতে। চোখের সামনে একটা অন্তহীন ধূসরাভ সাদা কুয়াশা ভেসে উঠল, কিন্তু কিছু ঘটল না। উপকরণের সমস্যা, নাকি আমার কিছু একটা কম পড়ছে? 10 জানুয়ারি। ট্রান্সমাইগ্রেশনের অভিজ্ঞতার কথা মনে করে আমি আবার সেই অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করলাম। মনে হলো এবার আর কিছু কম নেই, কিন্তু রহস্যময় রূপার থালা শুধু সেই অদ্ভুত ধূসর কুয়াশাটাই দেখালো, কোনো কাজে আসলো না। এটা কাজ না করলে আমার ট্রান্সমাইগ্রেশন তখন কিভাবে হয়েছিল? আপাতত চেষ্টা বাদ দিলাম। তৈরি করা রূপার থালাটা ভেঙে ফেললাম। হয়তো হাই সিকোয়েন্স বিয়ন্ডার হয়ে ডেমিগড হয়ে গেলে ওই প্রতীক আর নকশাগুলো বোঝার কোনো উপায় পাব। ট্রান্সমাইগ্রেশনের রহস্য উদ্ঘাটন করতে পারব। হ্যাঁ, আমি অবশ্যই ডেমিগড হব। আমি এই যুগের প্রোট্যাগনিস্ট। ধূসরাভ সাদা কুয়াশা। পৃথিবী থেকে আনা রহস্যময় রূপার থালার নকল তৈরি করার পর সম্রাট একটা অন্তহীন ধূসরাভ সাদা কুয়াশা দেখেছিল। ডায়েরির এই অংশটা পড়তেই ক্লাইনের চোখ হঠাৎ শুরু হয়ে গেল, কারণ ঠিক এই মুহূর্তে তার পায়ের নিচে রয়েছে একটা অপরিবর্তনীয়,
অন্তহীন ধূসর কুয়াশা। তাহলে কি আমাদের ট্রান্সমাইগ্রেশনের সাথে এই রহস্যময় জায়গার সম্পর্ক আছে? কিন্তু সম্রাট ঢুকতে পারেনি কেন, আর আমি কিভাবে পারলাম? তার জীবনের শেষ দিকের ডায়েরিগুলো পড়লে স্পষ্ট, সম্রাট রূপার থালার রহস্য কখনো ভেদ করতে পারেনি। নইলে চরম হতাশা আর উন্মাদনার মুহূর্তে এই জায়গার কথা মনে আসত। এই জায়গাকে ভরসার শেষ আশ্রয় হিসেবে ব্যবহার করত। ক্লাইন মাথা তুলে তাকাল, দৃষ্টি গেল প্রাচীন প্রাসাদের বাইরে। তার মনে পড়ল এই রহস্যময় জায়গার গভীরে একটা আলোর সিঁড়ি আছে। মনে হয় সেটা স্বর্গ পর্যন্ত চলে গেছে, আর সেটা যেন তার নিজের সিকোয়েন্সের সাথে মিলে যায়। সিঁড়িটা যেন দানবদের জন্য তৈরি, আর এর গন্তব্য সেই ধূসর কুয়াশা যেটা মনে হয় মাঝশূন্যে কিছু একটাকে ধরে রেখেছে। আমাদের ট্রান্সমাইগ্রেশনের রহস্য কি ওখানেই লুকিয়ে? ক্লাইন হাতের ডায়েরির পাতাগুলো অদৃশ্য করে দিল। তারপর চেয়ারে হেলান দিয়ে স্বাভাবিক গলায় বলল, শুরু করো। ডেরিক বার্গ আসলে চেয়েছিল সোলার হাই প্রিস্টের পরেই সিকোয়েন্স 6 পোষণের ফর্মুলা কেনার আবেদন করবে, কিন্তু এল্ডার লোভিয়ার মুক্তির ঘটনা সেই পরিকল্পনাটা সাময়িকভাবে পেছনে ঠেলে দিল। সে চাইছিল যা ঘটেছে সব বলতে, প্রয়োজনীয় নির্দেশনা পেতে। কিন্তু এখন এটা এখনও লেনদেনের পর্যায়ে, তাই নিজের ইচ্ছা চেপে রেখে চুপ করে অপেক্ষা করল। লিটল সানের মনে কিছু একটা আছে। সিটি অফ সিলভার, এ কি অপ্রত্যাশিত কিছু ঘটেছে? অড্রে হল মনোযোগ দিয়ে ডেরিকের দিক থেকে চোখ সরিয়ে নিল। সেও কিছু কিনতে চাওয়ার আবেদন করল না। এই মুহূর্তে আলজার উইলসন চারদিকে একবার দৃষ্টি বোলাল, তারপর মুখ খুলল, আমার ওশেন সংস্টারের পোষণের ফর্মুলা দরকার। তাহলে সে ইতোমধ্যে সিকোয়েন্স 6 একজন উইন্ড ব্লেসড। সে কি চার্চ অফ স্টর্মসের লোক না? তাহলে এই ফর্মুলা অন্য জায়গা থেকে খুঁজছে কেন? চার্চের ভেতর থেকে পাওয়াটা অনেক সহজ হতো। চার্চ অফ স্টর্মসের কাছ থেকে কিছু লুকাতে চায় সে, নাকি চার্চের সদস্য সাজাটাই একটা মুখোশ? ক্যাটলিয়ার মাথায় মুহূর্তেই একের পর এক তত্ত্ব এলো। সে মনে মনে নোট রাখল, আমি খেয়াল রাখতে পারি। দ্য হার্মিটের উত্তর শুনে আলজার জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার কি কিছু দরকার? আমি আগে থেকে সূত্র খুঁজতে পারি পোষণের ফর্মুলার বদলে। ক্যাটলিয়া মনে মনে একটু হাসল। দ্য হ্যাংড ম্যান তাকে খুব সাধারণ একটা প্রশ্ন দিয়ে আসলে ঠিকই অনুসন্ধান করছে। সে এটা ঠিকই বুঝে নিল। যে কোনো প্রয়োজনীয়তা মানেই একটা সূত্র। আমি তো ইতিমধ্যে মিস্ট্রি প্রায়ার পাথওয়ের সিকোয়েন্স 4 মিস্টিকোলজিস্টের পোষণ ফর্মুলা পেয়ে গেছি। মূল উপাদানগুলোর একটার জন্য পয়েন্ট জমাচ্ছি। এমনকি কিছু না থাকলেও আমার কাছে সম্পদের চ্যানেলের কোনো অভাব নেই, এবং একটা বলতে নয়, অনেকগুলো আছে। ক্যাটলিয়া তখন আরেকটা কথা মনে করল, মিস্টার ফুল যে সি গড সেপ্টার ব্যবহার করেছিল। সে একটু হেসে বলল, আমার দরকার একটা ডেমিগড পর্যায়ের মিস্টিক্যাল আইটেম, যার পার্শ্ব প্রতিক্রিয়া অপেক্ষাকৃত সহনীয়। সেই মুহূর্তে আলজার উইলসন প্রায় পাল্টা জবাব দিতে গিয়েছিল। বলতে চেয়েছিল, রসিকতা করবেন না। চার্চ অফ স্টর্মসে থাকলেও এরকম একটা আইটেম বছরের পর বছর না পেলেও চলে। আর এই মহিলা স্পষ্টতই মাঝারি সিকোয়েন্সের একজন বিয়ন্ডার। যদি সত্যিই কোনো নেগেটিভ সাইড এফেক্ট ছাড়া ডেমিগড পর্যায়ের আইটেম থাকত, তাহলে আমি নিজেই রেখে দিতাম। আলজার বুঝল, দ্য হার্মিট তাকে ঠিকই ব্যঙ্গ করে উত্তর দিল, কিন্তু সে তার সমগোত্রীয়দের মতো সহজে রেগে যায় না। সে ধীরে একটা গভীর শ্বাস নিল। তারপর বলল, আমি খোঁজ রাখব। তবে ম্যাডাম, আপনি নিশ্চয়ই জানেন, এরকম একটা আইটেমের কার্যকর সূত্রই একটা ওশেন সংস্টারের পোষণ ফর্মুলার মূল্য ঢেকে দেওয়ার জন্য যথেষ্ট। বেশ ধীরস্থির, সহজে রাগে না। চার্চ অফ স্টর্মসের চিরাচরিত ধরনের সাথে এটা একদম মেলে না। তাহলে কি আমার প্রথম পর্যবেক্ষণ ভুল ছিল? সে কি শুধু স্টর্মের পুরোহিত সেজে আছে? না, এভাবে ভাবাটা ঠিক না। হয়তো মিস্টার ফুলের উপস্থিতিতে সে রাগ দেখাতে সাহস পাচ্ছে না, অথবা চার্চ অফ স্টর্মসে সে শুধু একটু ব্যতিক্রম। এরকম মানুষ খুব বেশি নয়, কিন্তু সম্পূর্ণ বিরলও নয়। ক্যাটলিয়া লোভী ছিল না। সে দ্বিতীয়বার আর অনুসন্ধান করল না। মাথা নাড়িয়ে বলল, জানি। দুইজনের কথোপকথন শেষ হওয়ার পর লেনদেনের অংশে কেউ কোনো অনুরোধ করল না। অনেক সদস্যের কাছেই তাদের প্রয়োজনীয় জিনিস পাওয়ার ব্যবস্থা আছে, তাই আলাদাভাবে কিছু চাওয়ার দরকার পড়ল না। মূলত অড্রি আর ফোর্সওয়াল পরবর্তী পোষণ ফর্মুলার জন্য অপেক্ষা করছিল। আর একটা কারণ ছিল আর্থিক অবস্থা বা পরিস্থিতি। সবার পক্ষে আগাম খরচ করা সম্ভব ছিল না। এমলিনও ছিল সেই দলে। স্যাঙ্গুইনদের ভিসকাউন্ট উত্তরাধিকারের জন্য তার মনে প্রচণ্ড আগ্রহ ছিল। মিস ম্যাজিশিয়ানও একটা মিস্টিক্যাল আইটেম চাইছিল। সত্যি, সবাই ধীরে ধীরে লো সিকোয়েন্স বিয়ন্ডারের পরিচয় ঝেড়ে ফেলছে। এখন আর উন্নতি আগের মতো দ্রুত হয় না। লেনদেনের হারও দ্রুত কমে যাচ্ছে। আগে প্রতি সপ্তাহে 1-2 লেনদেন হতো, এখন হয়তো 2 থেকে 3 সপ্তাহে একটা। ভবিষ্যতে 3 থেকে 4 মাসেও একটা না হওয়ার সম্ভাবনা আছে। এটা ভালো না খারাপ সে বুঝতে পারল না। ক্লাইন মোরেত্তি আস্তে মাথা নাড়ল, এবার ফ্রি এক্সচেঞ্জের পালা।
অড্রি ডেরিকবার্গের দিকে তাকাল। সিটি অফ সিলভারে অপ্রত্যাশিত ঘটনার কথা শোনার জন্য অপেক্ষা করল। ডেরিক তার প্রত্যাশা ব্যর্থ করল না। কেউ কথা বলার আগেই সে গম্ভীরভাবে বলল, এল্ডার লোভিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। লাইব্রেরিতে তার সাথে আমার দেখা হয়েছে। শেফার্ড লোভিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। রক্ত আর মাংসের মাধ্যমে সে যে পুরো দলটাকে নেতৃত্ব দিয়েছিল, সেই পুরো দলটা ট্রু ক্রিয়েটর দ্বারা দূষিত হয়ে গিয়েছিল। তাহলে সে কোনো সমস্যা ছাড়াই আছে, এটা কিভাবে সম্ভব? 6 সদস্যের কাউন্সিল কি ভাবছে? ক্লাইন মনে মনে বলতে চেয়েছিল, যদি লোভিয়ার কোনো সমস্যা না থাকে তাহলে আমি নিজের মাথা কেটে ট্রু ক্রিয়েটরকে লাথি মারার বল হিসেবে উপহার দেব। কিন্তু দেবতাদের জড়িত করে এরকম অভিশাপ ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে। এই বিষয়টা মাথায় রেখে সে যুক্তিসম্মতভাবে নিজের মনকে থামিয়ে দিল। অবশ্য গ্রে ফগের ওপরে থাকলে এতটা সাবধানী হওয়ার দরকার নেই। সে মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। এল্ডার লোভিয়াকে মুক্তি দেওয়া হয়েছে? সেই শেফার্ড? অড্রি দ্রুত নামটার অর্থ মনে করার চেষ্টা করল। সেই সময় লিটল সান ব্লাসফিমার আমনের ভর এবং মিস্টার ফুলের সাহায্য ব্যবহার করে প্রকাশ করেছিল যে পুরো অন্বেষণ দলটাই ট্রু ক্রিয়েটর দ্বারা দূষিত হয়ে গেছে। সেই দলের নেতৃত্বে ছিল লোভিয়া। শেফার্ড হিসেবে তার কাজ ট্রু ক্রিয়েটরের সিক্রেট সাপ্লিয়েন্ট পাথওয়ের সাথে হুবহু মিলে যায়। ডেরিক গম্ভীরভাবে মাথা নাড়ল এবং দ্য হ্যাংড ম্যানের দিকে তাকাল। আলজার একটু ভেবে জিজ্ঞেস করল, তোমাদের চিফ কি সিটি অফ সিলভারে ফিরে এসেছে? মিস্টার হ্যাংডম্যান হঠাৎ এটা কেন জিজ্ঞেস করছে? ওহ, ঠিকই তো। এরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মুক্তি দিতে হলে 6 সদস্যের কাউন্সিলের বাকি এল্ডাররা নিশ্চয়ই চিফের ফেরার অপেক্ষা করবে। যদি চিফ এখনও না ফিরে থাকে আর তারা তার অনুমতি ছাড়াই এই সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে বোঝা যাচ্ছে পরিস্থিতি কল্পনার চেয়েও অনেক বেশি ভয়াবহ। এতটাই ভয়াবহ যে তারা তার ফেরার অপেক্ষাও করতে পারেনি। আর যদি চিফ ইতিমধ্যে ফিরে থাকে, তাহলে লোভিয়াকে মুক্তি দেওয়ার পেছনে অন্বেষণের ফলাফলের সম্পর্ক থাকার সম্ভাবনা বেশি। কারণ লিটল সানের কথা অনুযায়ী সাম্প্রতিক সময় সিটি অফ সিলভারের একমাত্র অন্বেষণ এটাই। আমি এটা আগে কেন ভাবলাম না? অড্রি, তোমার এখনও অভিজ্ঞতার অনেক অভাব। অড্রি মনে মনে নিজেকে বকল এবং সান্ত্বনা দিল। হ্যাঁ, বেশি দিন হয়নি। ডেরিক মিস্টার হ্যাংড ম্যানের নির্ভুল অনুমান দেখে অবাক হয়ে গেল। এই মুহূর্তে ফোর্সওয়াল, যে চুপ করে শুনছিল, আগে থেকে যা জানত তার সাথে এটা মেলাল। হঠাৎ তার মাথায় একটা ধারণা এলো। মিস্টার সান, ব্যাপারটা কি এরকম? তোমাদের চিফ অন্বেষণ দল আর সেই ছোট ছেলে জ্যাককে নিয়ে বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে গিয়েছিল, কিন্তু বুঝতে পারল যে ট্রু ক্রিয়েটরের শক্তি লাগবে। হে, এটা আমার বানানো মিথ্যা নয়, তথ্যের উপর ভিত্তি করে করা অনুমান। সেই ছেলে জ্যাকের বাবা অরোরা অর্ডারের লোক ছিল, আর তারা তোমাদের কাছে পৌঁছানোর আগে ট্রু ক্রিয়েটরের পবিত্র আবাস খুঁজছিল। তাই পুরো সিটি অফ সিলভারের জন্য তোমাদের চিফ ফিরে এসে শেফার্ড লোভিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল। যদি সত্যি এরকম হয় তাহলে মিস্টার সান বড় বিপদে পড়বে। অড্রি উদ্বিগ্ন হয়ে বলল। ফোর্সের কথাগুলো ডেরিকের বুকটা ডুবিয়ে দিল। এই মুহূর্তে আলজার মাথা নাড়ল। না, আমার বিশ্বাস ঠিক উল্টো। মিস ম্যাজিশিয়ানের অনুমান আমার তত্ত্বের সাথে মিলে যায়, কিন্তু আমি মনে করি এই পরিস্থিতি দ্য সানের জন্য আসলে বেশি নিরাপদ করে তুলবে। কেন? ডেরিকের মন একটু শান্ত হল। সে জিজ্ঞেস করল, এটা কি সহজ নয়? ভারসাম্য। ক্লাইন মনে মনে ঠোঁটের কোণ বাঁকাল। ট্রু ক্রিয়েটরের বিপদ যে কোনো বুদ্ধিমান প্রাণী দেখতে পাবে। তোমাদের চিফ নিশ্চয়ই সব বাজি শুধু তাঁর উপর রাখবে না। তার অবশ্যই এমন একটা শক্তি দরকার যা ট্রু ক্রিয়েটরের বিরুদ্ধে ভারসাম্য রাখতে পারে। আর তুমি যে তাদের পরিকল্পনা ফাঁস করে দিয়েছিল, তুমি ব্লাসফিমার আমনের দ্বারা ভরাক্রান্ত হয়েছিলে। তাই তুমি অন্য একটা সম্ভাবনার প্রতীক হতে পারো। লোভিয়া আর তার দল যতই তোমার ক্ষতি চাইবে, ততই চিফ আর বাকি এল্ডাররা তোমাকে রক্ষা করবে। এভাবেই তারা তোমার যে সন্দেহজনক দিকগুলো তুমি মুছে ফেলতে পারোনি, সেগুলোর দিকে চোখ বন্ধ করে রাখবে। আলজার সহজভাবে ব্যাখ্যা করল। তাহলে এটাই সেই রূপার আলো। ফোর্সওয়াল অবাক হয়ে গেল। মিস্টার হ্যাংড ম্যানের কথায় অনেক যুক্তি আছে। পরিস্থিতি বিশ্লেষণের ক্ষেত্রে আমি এখনও তার ধারে কাছেও নেই। অড্রি একটু মনমরা হয়ে গেল। গাল ফোলাতে ইচ্ছে করল, কিন্তু সঙ্গে সঙ্গেই বুঝল এটা মোটেও মার্জিত কাজ হবে না। মনের ভেতরেই চিন্তাটাকে চাপা দিয়ে রাখল। বাকি সদস্যদের মধ্যে এমলিন লোভিয়া সম্পর্কে বেশি কিছু জানত না, তাই আলোচনার সাথে তাল রাখতে একটু কষ্ট হচ্ছিল। তবে জ্যাক আর বারবার চক্রের ব্যাপারটা সে জানত, তাই কোনোমতে আলোচনাটা বুঝতে পারল। সিটি অফ সিলভারের সমস্যা থেকে বের হওয়ার জন্য ট্রু ক্রিয়েটর জড়িত এমন একটা বিপদ মুক্ত করে দেওয়া হয়েছে। এমলিন মনে মনে অনুমান করল। তার তুলনায় ক্যাটলিয়া একটা কথাও বুঝল না। মনে হল সে যেন বাকি সদস্যদের থেকে সম্পূর্ণ আলাদা একটা জগতের মানুষ। না বুঝলেও একটা অদ্ভুত প্রশংসার অনুভূতি হচ্ছে। এই অনুভূতি শেষবার হয়েছিল কয়েক বছর আগে। তখন সে অনেক দুর্বল ছিল। আগের ট্যারোট গ্যাদারিংগুলোতেও কিছুটা আঁচ পেয়েছিল, বিশেষত সিটি অফ সিলভার প্রসঙ্গে।
কিন্তু এবারের মতো এতটা গভীর কখনো লাগেনি। আর এরা এত স্বাভাবিকভাবে ট্রু ক্রিয়েটর আর ব্লাসফিমার আমনের কথা বলছে কেন? এটা নিশ্চয়ই সেই ব্লাসফিমার আমনের কথাই বলছে যার কথা আমি জানি। এরা শুধু মাঝারি সিকোয়েন্সের বিয়ন্ডার। এরা আসলে অতীতে কি করেছে? সেই মুহূর্তে একজন শক্তিশালী হিসেবে ক্যাটলিয়ার আত্মবিশ্বাসে একটা ধাক্কা লাগল। মিস্টার হ্যাংডম্যানের বিশ্লেষণ শুনে ডেরিক প্রথমে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর উদ্বিগ্ন স্নায়ু নিয়ে জিজ্ঞেস করল, এর ফলে কি আমাদের সিটি অফ সিলভার ফলেন ক্রিয়েটর দ্বারা ধ্বংস হয়ে যেতে পারে? সে চেয়েছিল মিস্টার হ্যাংডম্যান তাকে এমন একটা উত্তর দিক যা তাকে স্বস্তি দেবে, কিন্তু সে শুনল লোকটা গম্ভীর গলায় বলছে, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাহলে আমার কি করা উচিত? ডেরিক সত্যিকার পরামর্শ চেয়ে জিজ্ঞেস করল, তোমাদের চিফ আর 6 সদস্যের কাউন্সিলের বাকি এল্ডাররা কি পরিকল্পনা করছে সেটা না জেনে আমি তোমাকে কোনো পরামর্শ দিতে পারছি না। তবে আমি মনে করি না যে এতটা আতঙ্কিত হওয়ার দরকার আছে। আলজার মাথা তুলে মিস্টার ফুলের দিকে তাকাল। লম্বা ব্রোঞ্জ টেবিলের শেষ প্রান্তে মিস্টার ফুল নিঃশব্দে সদস্যদের দিকে তাকিয়ে বসেছিল। তার দৃষ্টি অনুসরণ করে ডেরিক অজান্তেই সেদিকে তাকাল। গ্রে ফগে ঢাকা অস্পষ্ট অবয়বের মিস্টার ফুলকে দেখল। সঙ্গে সঙ্গে একটা শান্তির অনুভূতি ছড়িয়ে পড়ল তার মধ্যে। সে অজান্তেই সেই পবিত্র আর শক্তিশালী দেবদূতের কথা মনে করল। আমি ট্রু ক্রিয়েটরের বেশ কয়েকটা পরিকল্পনা নস্যাৎ করেছি সত্যি, কিন্তু সত্যিকার সংঘর্ষে গেলে 1 সেকেন্ডও টিকব না। পরিস্থিতি শেষমেশ এমন দাঁড়াবে যে দ্য ফুল তার দরজায় যাবে, আর ট্রু ক্রিয়েটর দ্য ফুলকে সম্পূর্ণ অপ্রতুল বলে মনে করবে। ক্লাইন তার স্বাভাবিক মনোযোগী ভঙ্গি বজায় রাখল। কোনো কথা বলল না, কোনো অভিব্যক্তিও দেখাল না। ডেরিক দৃষ্টি ফিরিয়ে আলজারকে বলল, মিস্টার হ্যাংডম্যান, সাহায্যের জন্য ধন্যবাদ। চিফ আর বাকিরা কি পরিকল্পনা করছে সেটা বোঝার চেষ্টা করব। বিষয়টার ইতি হওয়ার পর ক্যাটলিয়া একটু ভেবে বলল, আগে তোমরা যে ব্লাসফিমার আমনের কথা বলছিলে সে কি 4th ইপক এর টুডার্ড এম্পায়ারের এমন পরিবারের পূর্বপুরুষ? ট্রু ক্রিয়েটরের পুত্র? ট্রু ক্রিয়েটরের পুত্র? ম্যাডাম হার্মিটের কথায় অড্রি থমকে গেল। সে প্রবৃত্তিগতভাবে লম্বা ব্রোঞ্জ টেবিলের শেষ প্রান্তের দিকে মাথা ঘোরাল। দেখল মিস্টার ফুল শান্তভাবে সেখানে বসে আছে, যেন নীরবে স্বীকার করছে আমনের এই অন্য পরিচয়টাও সত্যি। সৃষ্টিকর্তার পুত্র? আলজার উইলসন দ্য হার্মিট এর কথা শুনে থমকে গেল। তার ভুরু নিজের অজান্তেই একটু কুঁচকে উঠল। তবে সে সরাসরি কিছু জিজ্ঞেস করল না। এই প্রশ্ন করলে হয়তো কিছু বিষয় ফাঁস হয়ে যেতে পারত। আর তাছাড়া সে নিশ্চিত ছিল যে অন্য কেউ না কেউ জিজ্ঞেস করবেই। সৃষ্টিকর্তার পুত্র? ফোর্সওয়াল কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। সে ভাবেনি যে ব্লাসফিমার আর কিং অফ এঞ্জেলস ছাড়াও আমনের এরকম একটা চমকে দেওয়ার মতো পরিচয় আছে। এই বিষয়টা তার মধ্যে অদ্ভুত এক কৌতূহল জাগিয়ে তুলল। ক্যাটলিয়া তার দিকে একবার তাকাল, তারপর অবিচল গলায় বলল, কথিত আছে আদিকালে যখন সৃষ্টিকর্তা নিজেকে ভেঙে বিভিন্ন দেবতা আর জাতিতে রূপান্তরিত করলেন, সেই সময় তাঁর দেহ থেকে 2 সন্তান জন্ম নিয়েছিল। তাদের একজন হল ব্লাসফিমার আমন। ক্লাইন মোরেত্তি মনে মনে ভাবল, আমনের সমাধির ভেতরের দেওয়ালচিত্র এই বর্ণনার থেকে একটু আলাদা ছিল। যখন আমন আর অ্যাডাম জন্ম নিয়েছিল তখন সৃষ্টিকর্তা মাত্রই জেগে উঠেছিলেন এবং প্রাচীন দেবতাদের ক্ষমতা নিজের কাছে টেনে নিয়েছিলেন। তিনি একটা পবিত্র পাহাড়ের চূড়ায় বসেছিলেন আর চারদিক থেকে দেবদূতরা তাকে স্তুতি গাইছিল। সেখানে মৃত্যু বা বিভাজনের কোনো চিহ্ন ছিল না। সেই দেওয়ালচিত্রের সাথে সিটি অফ সিলভারের ইতিহাসের একটা মিল আছে। হয়তো সৃষ্টিকর্তা সত্যিই 2 বার জেগে উঠেছিলেন। হয়তো আদি সৃষ্টিকর্তা আর আমনের পিতা সিটি অফ সিলভারের নথিতে যে সৃষ্টিকর্তার কথা আছে তারা একই সত্তা নন। দুজনের মধ্যে হয়তো একটা উত্তরাধিকারের সম্পর্ক আছে। মাম হার্মিটের কথা শুনতে শুনতে ক্লাইন নিজের মনে হিসাব কষতে লাগল। আমন আসলে সৃষ্টিকর্তার পুত্র। এই মর্যাদা প্রকৃত দেবতাদের চেয়ে কোনো অংশে কম না। আর মিস্টার ফুলের কথা বলতে গেলে আমাদের ট্যারট ক্লাব সহজেই তাঁর আভতার পরিশুদ্ধ করে দিল আর তাঁর দখলদারিত্ব থামিয়ে দিল। অড্রে হল অতীতের সেই ঘটনাগুলো মনে করল। হঠাৎ সে উপলব্ধি করল সে কখন যেন অজান্তেই অনেক সাধারণ বিয়ন্ডারদের ছাড়িয়ে গেছে। 2 দলের জ্ঞানের স্তর আর গভীরতায় পার্থক্য 100 গুণেরও বেশি। সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, মাম হার্মিট, সৃষ্টিকর্তার অন্য পুত্রের কথা কি আপনি জানেন? অ্যাডাম? ক্যাটলিয়া সংক্ষেপে উত্তর দিল। কোট অড্রে স্পষ্টতই একটু থতমত খেয়ে গেল, কারণ তার প্রশ্নটার উত্তর শুধু হ্যাঁ বা নাতে দেওয়ার কথা ছিল। সে ভেবেছিল প্রথমে নিশ্চিত করবে যে মাম হার্মিট জানেন কিনা, তারপর বিস্তারিত জানতে চাইবে এবং জানাবে যে সে এই তথ্যের জন্য মূল্য দিতে রাজি। কিন্তু ম্যাম হার্মিট সরাসরি নামটাই বলে দিলেন, অ্যাডাম। এই তথ্যটা নিয়ে উনি তেমন একটা মাথা ঘামান না। ওনার কাছে অনেক তথ্য আছে। এই ছোট্ট একটা বিষয় থেকে অড্রে বেশ কিছু বুঝে নিল।
তার চোখ একটু এদিক ওদিক ঘুরল। অ্যাডাম নামে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা আমি কখনো শুনিনি। আমিও না। ক্যাটলিয়া স্পষ্টভাবে বলল, সৃষ্টিকর্তার পুত্র হিসেবে নথিভুক্ত থাকা ছাড়া তিনি যেন কখনো কোথাও আবির্ভূতই হননি। চতুর্থ যুগের ইতিহাসে তাঁর প্রায় কোনো চিহ্নই নেই। এই অ্যাডাম বড়ই রহস্যময়। ক্লাইন মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। চতুর্থ যুগের 3টে সাম্রাজ্য, সলোমন, টুডড আর ট্রান্সওয়েস্ট, সেই সাথে তাদের অধীনের দেবদূত পরিবারগুলো সম্পর্কে সে বেশ ভালোই জানে। অথচ তাঁকে নিয়ে সে কিছুই শোনেনি। যদি অ্যারোডেস চার্চ অফ স্টিম অ্যান্ড মেশিনারির আমনের সমাধি অভিযানটা সরাসরি না দেখাত, তাহলে তাঁর নামটাও সে জানত না। তিনি কি অনেক আগেই ধ্বংস হয়ে গেছেন, নাকি অন্ধকারে লুকিয়ে কোনো পরিকল্পনা আঁটছেন? অড্রে অবচেতনভাবে মিস্টার হ্যাংডম্যানের দিকে তাকাল। দেখল সেও মাথা নাড়ছে। আমন যদি কিং অফ এঞ্জেলস হয়, তাহলে অ্যাডামেরও একই পরিচয় থাকাটাই স্বাভাবিক। সিটি অফ সিলভার এ নিশ্চয়ই কোনো তথ্য আছে। অড্রে ডেরিক বার্গের দিকে তাকাল। কোনো একটা কারণে ডেরিক সহজেই বুঝে গেল মিস জাস্টিস কি ভাবছে। সে একটু অপ্রস্তুত হয়ে বলল, আমরা অ্যাডাম সম্পর্কে কিছু জানি না, ঠিক যেমন আমরা আমন সম্পর্কেও জানতাম না। আমি এর আগে কিং অফ এঞ্জেলস সংক্রান্ত পুরনো পুঁথিপত্র খুঁজছিলাম। আমার মনে হয় সেই সময় আমার সিকোয়েন্স কম ছিল বলে পরিষ্কার ছাড়পত্র পাইনি। আমি এই বিষয়ে আরও খোঁজ চালিয়ে যাব। কিং অফ এঞ্জেলস। ক্যাটলিয়া অলক্ষ্যে তার আঙুলগুলো নাড়াল। সে মনের মধ্যে শব্দটা গেঁথে নিল। সে জানত মিস জাস্টিসকে জিজ্ঞেস করলে সে নিশ্চয়ই উত্তর দেবে। তাই আর অপেক্ষা না করে সে সরাসরি জিজ্ঞেস করল, তোমরা যে কিং অফ এঞ্জেলসের কথা বলছ সেটা কি আমন? মাম হার্মিটের উদারতার প্রতি কৃতজ্ঞ হয়ে অড্রে বিস্তারিত ব্যাখ্যা করল, সিটি অফ সিলভারের নথি অনুযায়ী সৃষ্টিকর্তার সেবায় অনেক দেবদূত নিয়োজিত ছিল। তাদের মধ্যে যারা সবচেয়ে কাছ থেকে ঈশ্বরের সিংহাসনকে সেবা করত তাদের বলা হতো কিং অফ এঞ্জেলস। আমরা এখন পর্যন্ত বেশি কজন কিং অফ এঞ্জেলসের পরিচয় নিশ্চিত করতে পারিনি। তাদের একজন হল এঞ্জেল অফ ফেট উরোবোরোস, যার পরিচয় সিটি অফ সিলভারের প্রাচীন পুঁথিতে পাওয়া গেছে। তাঁর উপাধি হল টেল ডিভাউরার। দ্বিতীয়জন হল মেডিসি, যার কথা মিস্টার ফুল একবার উল্লেখ করেছিলেন। তাঁর উপাধি এখনও আমরা জানি না। তৃতীয়জন একটা অনুমান মাত্র। আমরা সন্দেহ করছি যে আমন কিং অফ এঞ্জেলসের মধ্যে এঞ্জেল অফ টাইম। যেহেতু সে একজন কিং অফ এঞ্জেলস, তাই অ্যাডামও, যে কিনা সৃষ্টিকর্তারই আর এক পুত্র, সম্ভবত একজন কিং অফ এঞ্জেলস। বেশি কজনের পরিচয় নিশ্চিত করতে পারিনি মানে। ক্যাটলিয়া প্রায় বাকরুদ্ধ হয়ে গেল। কিং অফ এঞ্জেলস ধারণাটাই সে আজকে প্রথম জানল, আর এরা মধ্যে ইতিমধ্যে অর্ধেকের হদিশ পেয়ে গেছে। এটা বেশি না? এদের কারো সিকোয়েন্স তার চেয়ে বেশি না? এই মুহূর্তে এমলিন প্রথমবারের মতো সত্যিকার অর্থে বুঝল কিং অফ এঞ্জেলস মানে কি। সে মনে মনে ঠিক করল, বাস্তব জগতে ফিরে গিয়ে স্যাঙ্গুইনদের গোপন ঐতিহাসিক নথিপত্রে এই নামগুলো দিয়ে কিং অফ এঞ্জেলসের চিহ্ন খোঁজার চেষ্টা করবে। ক্যাটলিয়া 2 সেকেন্ড চুপ থাকল। তারপর বলল, মিস্টার সান তোমাকে একবার আমন দখল করেছিল? হ্যাঁ, তাঁর আভতার ছিল সেটা, ডেরিক সৎভাবে উত্তর দিল। কিন্তু মিস্টার ফুল সেটা পরিশুদ্ধ করে দিয়েছিলেন। আমার কোনো ক্ষতি হয়নি। মিস্টার ফুলের দ্বারা পরিশুদ্ধ। ক্যাটলিয়া লম্বা ব্রোঞ্জ টেবিলের শেষ মাথার দিকে তাকানোর তাড়না সামলাতে পারল না। সে আগে ভাবত মিস্টার ফুল এখনও পুনরুজ্জীবনের অবস্থায় আছেন এবং খুব বেশি শক্তি ব্যবহার করতে পারেন না। এজন্যই তিনি সি গডের পরিচয় খুঁজে নিয়েছেন এবং সেই রাজদণ্ড সংগ্রহ করেছেন। কিন্তু এখনকার কথাগুলো শুনে তার সেই ধারণার ভিত্তিটাই নড়ে উঠল। মিস্টার ফুল যেন একটা বিশাল হিমশৈল, যা পৃষ্ঠের নিচে আছে সেটা আরও অনেক বেশি ভয়ঙ্কর আর অতল। তিনি সহজেই আমনের পরিকল্পনা নষ্ট করে দিলেন। নির্দিষ্ট পরিস্থিতিতে তিনি কি সীমাবদ্ধতা ভেঙে সংক্ষিপ্ত সময়ের জন্য দেবতার মাত্রার শক্তি প্রয়োগ করতে পারেন? ক্যাটলিয়ার মন ভারী হয়ে গেল। সে আর কিছু জিজ্ঞেস করল না, সতর্কতার সাথে মুখ বন্ধ করে রাখল। এই মুহূর্তে অড্রে একটা বিষয় মনে পড়ায় জিজ্ঞেস করল, মাম হার্মিট মিস্টার ফুল যখন আমনের আভতার পরিশুদ্ধ করে দিলেন, তখন পেছনে 12টা স্বচ্ছ বলয়সহ একটা কিট রেখে গেল। সেটাকে ওয়ার্ম অফ টাইম বলা হয়। এটা কি ঠিক? ক্যাটলিয়া 2 সেকেন্ড মনে করল। তারপর বলল, হ্যাঁ। এটা কোন পাথওয়ের অন্তর্গত? মানে ব্লাসফিমার পাথওয়ে কোন বিয়ন্ডার পাথওয়ের সাথে সম্পর্কিত? অড্রে কৌতূহলবশত জিজ্ঞেস করল। ক্যাটলিয়া একটুও না ভেবে সরাসরি বলল, মারডার পাথওয়ে। কথিত আছে সেন্ট বা এঞ্জেল স্তরে পৌঁছালে তারা ভাগ্যকে ফাঁকি দিতে আর নিয়মকানুন ঠকাতে পারে। সময়ের পরজীবী হয়ে ওঠে তারা। বেশ চমৎকার তো। অড্রে মনে মনে মুগ্ধ হল। তারপর জিজ্ঞেস করল, তাহলে ওয়ার্ম অফ টাইম দিয়ে কি করা যায়? দুর্দান্ত প্রশ্ন। ক্লাইন মনে মনে মিস জাস্টিসকে মনে মনে সাধুবাদ দিল। সে নিজেকে একটু উজ্জীবিত করে নিল। মাম হার্মিটের উত্তরের জন্য অপেক্ষা করল। তার কাছে একটা ওয়ার্ম অফ টাইম আছে, তার সেই জিনিসপত্রের স্তূপে। এটা একটা সমৃদ্ধ আধ্যাত্মিক শক্তিসম্পন্ন আর অনন্য প্রভাবের উপাদান।
বিশেষ কিছু আচার অনুষ্ঠানে ব্যবহার করা যায় বা উচ্চমাত্রার তাবিজ তৈরিতে কাজে লাগে, কিন্তু ঠিক কিভাবে সেটা আমি জানি না। ক্যাটলিয়া উত্তর দিল। তারপর হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলল। সে মনে করল সেই দুঃস্বপ্নের কথা, যখন জ্ঞান তাকে অবিরাম তাড়া করে বেড়াত। তথ্যের সেই পাহাড়, যা মনে হতো তার মাথাকে যে কোনো মুহূর্তে ফাটিয়ে দেবে। তারপরও অনেক কিছু সে জানে না। গুপ্ত ঋষি যদি পাগল না হয়ে যেতেন এবং ধীরে ধীরে জ্ঞান দিতে পারতেন, তাহলে আমি সত্যিই তার কাছ থেকে শিখতে ভালোই লাগত। ক্যাটলিয়া মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। যাক, কাজে লাগে, এটাই হলো আসল কথা। কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানার জন্য অন্য কারো কাছে যাওয়া যাবে। ক্লাইন সন্তুষ্টির সাথে দ্য ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করল। তারপর এমলিনের দিকে তাকাল। মিস্টার মুন, তোমার সাথে একটু একান্তে কথা বলতে চাই। লেনদেন তো শেষ হয়ে গেল। এমলিন একটু অনিশ্চিতভাবে মাথা নাড়ল। ঠিক আছে। দ্য ওয়ার্ল্ড তখনই মিস্টার ফুলের কাছে অনুমতি চাইল। সবাইকে আলাদা করার অধিকার সফলভাবে পেল। তারপর সে এমলিন হোয়াইটের দিকে তাকিয়ে বলল, তোমার স্মৃতিতে লিওনার্ড মিচেল যা যা করেছে সেই প্রতিটা কাজ আমাকে দেখাও। কেন? এমলিন বিস্মিত হয়ে জিজ্ঞেস করল। কিছু গোপন বিষয় জড়িত আছে, ক্লাইন দ্য ওয়ার্ল্ডকে দিয়ে সংক্ষেপে উত্তর দিল। তার আসল লক্ষ্য সেই রহস্যময় জিনিসটা কেনা না, বরং লিওনার্ড মিচেলকে পর্যবেক্ষণ করা। সেই লোকের গভীরে লুকানো অনেক রহস্য আছে। দ্য ওয়ার্ল্ড এরও একটা তদন্তের জন্য সে ৭,৫০০ পাউন্ড খরচ করতে রাজি। তবে সেই রহস্যময় জিনিসটাও যে শক্তিশালী, এটা অস্বীকার করার উপায় নেই। দ্য ওয়ার্ল্ড কি বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক এর মানসিক দূষণ দূর করার উপায় খুঁজছে না? এটা হয়তো কাজে আসবে। এমলিন তার ঘুরতে থাকা মনকে দমিয়ে রাখল। গুরুত্বের সাথে তার দৃষ্টিকোণ থেকে লিওনার্ড মিচেলকে মনে করল। মিস্টার ফুলের সাহায্যে সে আলোর ধারার মতো একটা দৃশ্য তৈরি করল। সেই আলোর ধারা দ্য ওয়ার্ল্ডের হাতে এসে পড়ল। ক্লাইন দ্রুত সেটা দেখে নিল। সে নিশ্চিত হল যে লিওনার্ড সত্যিই গ্র্যান্ডপার অস্তিত্ব সম্পর্কে জানে, কিন্তু সে বিপদটা বোঝে কিনা সেটা এখনও নিশ্চিত করা গেল না। সংশ্লিষ্ট চিন্তাগুলো আপাতত মনের মধ্যে চেপে রেখে ক্লাইন বিচ্ছিন্নতার আবরণ সরিয়ে দিল। ট্যারোট ক্লাবের সদস্যরা আবার যোগাযোগে ফিরল। এই মুহূর্তে দ্য ওয়ার্ল্ডের একান্ত কথোপকথনের বিষয়টা অড্রিকে একটা কথা মনে করিয়ে দিল। সে তড়িঘড়ি ফোর্স ওয়ালের দিকে তাকিয়ে উদ্বিগ্নভাবে জিজ্ঞেস করল, মিস ম্যাজিশিয়ান, উইলিয়াম স্ট্রিটে কি কোনো অস্বাভাবিক কিছু দেখেছ? সেটা মিস্টার ওয়ার্ল্ডকে জিজ্ঞেস করাই ভালো। ফোর্স একটু বিপদে পড়ে বলল। মিস জাস্টিস আবার কথা বলার আগেই ক্লাইন দ্য ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করে কর্কশ গলায় বলল, অস্বাভাবিক কিছু ছিল, কিন্তু আমি ইতিমধ্যে চার্চ অফ এভারনাইট এবং চার্চ অফ স্টিমকে জানিয়ে দিয়েছি। ভবিষ্যতে কোনো সমস্যা হলে হয়তো তোমার সাহায্য লাগবে। ঠিক আছে। অড্রে স্বস্তির নিঃশ্বাস ফেলল। চার্চ অফ এভারনাইট আর চার্চ অফ স্টিমকে জানিয়েছে। ক্যাটলিয়ার কাছে বিষয়টা হাস্যকর লাগল। সে যতটুকু জানে, ট্যারট ক্লাবের মতো গোপন সংগঠন আর অফিসিয়াল বিয়ন্ডাররা স্বাভাবিকভাবেই একে অপরের শত্রু। দুই পক্ষের মধ্যে আপোষের কোনো জায়গা নেই। কিন্তু দ্য ওয়ার্ল্ড যেভাবে বিষয়টা সামলেছে আর যেভাবে কথা বলল, তাতে মনে হচ্ছে ট্যারট ক্লাব যেন অফিসিয়াল বিয়ন্ডারদের সাথে সহযোগিতাকারী একটা সংগঠন। এই অনুভূতি বুকে নিয়ে সে বাকি আলাপ শুনল। তারপর মিস্টার ফুল যখন সমাপনী কথা বললেন, তখন সে মাথা নত করে বিদায় নিল। অল্পক্ষণের মধ্যে ধূসর কুয়াশার উপরে কেবল ক্লাইন একা রয়ে গেল। চ্যাপ্টার ৬১৮ ভলান্টিয়ার ওয়ার্ক। সুইট লেমন বারের দোতলা। বসের ঘর। বিল্ট ব্র্যান্ডো হাতে একটা চুরুট নিয়ে জানালার পাশে দাঁড়িয়েছিল। সে বাইরের দিকে তাকিয়েছিল, কিন্তু চোখ দুটো ছিল ফোকাসহীন। তার মুখে একটা অন্ধকার, ভয়ঙ্কর ভাব ফুটে উঠছিল। ঠিক সেই মুহূর্তে একজন বডিগার্ড ভিতরে ঢুকল। সে একটু ঝুঁকে সাবধানে বলল, স্যার, শথত পূব দিক থেকে ফিরে এসেছে, ভিতরে আসতে বলো। বিল্ট নিজের মুখের ভাব ঠিক করার চেষ্টা করল। শথত ইয়ান ছিল তার অ্যাসিস্ট্যান্ট, অ্যাডভেঞ্চারার অ্যাসোসিয়েশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য। ১ মিনিটের মধ্যেই শথত ভিতরে ঢুকল। তার গায়ে লিনেনের শার্ট, বাদামি রঙের জ্যাকেট আর মাথায় লাল রুমাল বাঁধা। দেখতে ৩০-এর কাছাকাছি বয়সের। গায়ের রং তামাটে। তার চোখ দুটো ভেতরের দিকে বসা, ঠোঁটের নিচে আর ওপরে কালো গোঁফ। দেখলেই বোঝা যায় লোকটা জীবনের বেশিরভাগ সময় সমুদ্রে কাটিয়েছে। শথত একটু অগোছালোভাবে মাথা ঝুঁকাল। বিল্ট ব্র্যান্ডোকে ভালো করে দেখল। বলল, বস, কিছু একটা হয়েছে? হ্যাঁ, কিছু একটা হয়েছে। যা মনে হচ্ছে পুরো কাজটাই ভেস্তে যাবে। বিল্ট কথাটা চেপে রাখল না। একটা দীর্ঘশ্বাস ফেলল। বলল, ওই গুরুত্বপূর্ণ মানুষটাকে কি জবাব দেব আমি একদমই বুঝতে পারছি না। শথথের উত্তরের অপেক্ষা না করেই সে জিজ্ঞেস করল, পূব দিকের ফ্রন্টে কোনো পরিবর্তন হয়েছে? আগের মতোই আছে।
জলদস্যুরা এখনও যে জাহাজ পায় সেটাকেই লুট করছে, নিজেদের মধ্যেও মারামারি চলছে। নেভি শুধু কলোনিয়াল পোস্টগুলো পাহারা দিতে পারছে, কোনোমতে সমুদ্রপথ খোলা রাখছে আর গুরুত্বপূর্ণ জাহাজগুলোকে নিরাপদে নিয়ে যাচ্ছে। দুই পক্ষের মাঝে মাঝেই সমুদ্রযুদ্ধ হচ্ছে, কখনো এই পক্ষ জিতছে, কখনো ওই পক্ষ। শথত কাঁধ ঝাঁকিয়ে বলল, সোনিয়া সাগরের পূব দিকটা এখন জলদস্যুদের খেলার মাঠ হয়ে গেছে। বিল্ট সম্মতি জানিয়ে দীর্ঘশ্বাস ফেলল। শথত একটু ভাবল, তারপর যোগ করল, পূব দিকের দ্বীপগুলো থেকে সম্প্রতি একটা খবর এসেছে। মনে হচ্ছে খবরটা প্রথম এসেছে ব্ল্যাক ডেথ থেকে। ভাইস অ্যাডমিরাল এইলমেন্ট। কি খবর? বিল্টের আগ্রহ জেগে উঠল। শথত গম্ভীর কিন্তু উত্তেজিত গলায় বলল, ভাইস অ্যাডমিরাল এইলমেন্টের ওপর সত্যি অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট হয়েছে। সে গুরুতর আহত, আর যে তাকে আক্রমণ করেছিল সে হল অ্যাডভেঞ্চারার গিরম্যান স্প্যারো। গিরম্যান স্প্যারো? বিল্টের মুখ থেকে কথাটা বেরিয়ে এল। হ্যাঁ, সে সত্যিই একজন পাইরেট অ্যাডমিরাল লেভেলের পাওয়ার হাউস। সারপ্রাইজ অ্যাটাক হলেও এটা ঘটেছিল ব্ল্যাক ডেথের ওপর। চারপাশে কুখ্যাত সব জলদস্যু ছিল, তবু সে ভাইস অ্যাডমিরাল এইলমেন্টকে কঠিন একটা আঘাত করে সফলভাবে পালিয়েছে। পরে আবার ওয়ার্মটাং মিথরকে স্বীকার করেছে, শথত নিশ্চিতভাবে বলল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলল। বিল্ট একটু টলে উঠল, তারপর দীর্ঘশ্বাস ফেলল। এটা সত্যিই বড় খবর। অ্যাডভেঞ্চারারদের মধ্যে পাইরেট অ্যাডমিরাল লেভেলের পাওয়ার হাউস খুবই কম। একা একজন পাইরেট অ্যাডমিরালকে তার নিজের ফ্ল্যাগশিপের ওপর কঠিন আঘাত করা, এই কাজ শুধু সে করতে পারে যে নিজের ওপর পুরোপুরি কনফিডেন্ট অথবা একদম পাগল। শুধু একটা পাগলই অন্য জায়গা না খুঁজে সরাসরি পাইরেট অ্যাডমিরালের ফ্ল্যাগশিপে ঢুকে অ্যাসাসিনেশন করার চেষ্টা করবে। কথা শেষ করে তার মুখের ভাব হঠাৎ একটু বদলে গেল। আমি গতরাতে গিরম্যান স্প্যারো নামের এক অ্যাডভেঞ্চারারের সঙ্গে দেখা করেছি। সত্যি? শথথের চোখের মনি ছোট হয়ে গেল। সে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, আমি নিশ্চিত হতে পারছি না। আসল গিরম্যান স্প্যারোকে তো আমি কখনো দেখিনি, তার ছবি বা পোর্ট্রেটও দেখিনি। বিল্ট মাথা নাড়ল। শথত একটু ভেবে বলল, রোস্টেড আর্কিপেলাগোর সংবাদপত্রগুলো খুঁজে দেখলে তার পরিচয় কনফার্ম করা যাবে। এতদিন কেটে গেছে, কোনো না কোনো ট্যুরিস্টের কাছে নিশ্চয়ই নিউজ রিপোর্ট আর সোনিয়া মর্নিং পোস্টের পুরনো কপি থাকবে। হ্যাঁ, সরকারি অফিস, পুলিশ স্টেশন, চার্চ আর চ্যারিটি অর্গানাইজেশনগুলো রোস্টেড আর্কিপেলাগোর গুরুত্বপূর্ণ সংবাদপত্র সাবস্ক্রাইব করে। রোস্টেড আর্কিপেলাগো ছিল সেন্ট্রাল সোনিয়া সাগরে লোয়েন কিংডমের সবচেয়ে বড় কলোনি। তার প্রভাব চারদিকে ছড়িয়ে পড়ত। 3 দিনের পথের দূরত্বে থাকা ওরাভি আইল্যান্ডও তার প্রভাবের ভেতরেই ছিল, এটা বলার দরকারই নেই। সরকারি প্রতিষ্ঠান আর চার্চ ওই এলাকার সব সংবাদপত্র আর ম্যাগাজিন সাবস্ক্রাইব করত। ফলে কোনো অতি জরুরি না হলেও খবর 3-4 দিনের মধ্যে পৌঁছে যেত। ঠিক আছে, বিল্ট মাথা নাড়ল। তারপর আরও একটু গভীরে গেল। ভাইস অ্যাডমিরাল এইলমেন্টের ওপর গিরম্যান স্প্যারোর অ্যাসাসিনেশন অ্যাটেম্প্টের বিস্তারিত খবর তোমার কাছে আছে? শথত একটু ভেবে বলল, শোনা যাচ্ছে গিরম্যান স্প্যারো নাকি যে কারো রূপ ধরতে পারে, ঠিক ভাইস অ্যাডমিরাল হারিকেন চিলাঙ্গোসের মতো। সেই ক্ষমতা দিয়েই সে সফলভাবে ব্ল্যাক ডেথে ঢুকে অ্যাসাসিনেশনের সুযোগ পেয়েছিল। সে যে কারো রূপ ধরতে পারে। বিল্টের চোখ চকচক করে উঠল। না, এটা হবে না। এক পাগল লোক যে ভাইস অ্যাডমিরাল এইলমেন্টকে মারার জন্য ব্ল্যাক ডেথে ঢুকে পড়ার সাহস দেখায়। ওকে দেখলেই সহজাতভাবে ভয় লাগে, দূরে সরে থাকতে ইচ্ছা করে। বিল্টের চোখের আলো নিভে গেল। তাছাড়া কাল রাতে যাকে দেখেছি সে আসলটা কিনা সেটাও তো আমি জানি না। সে অজান্তেই মাথা নাড়ল। নাইট হক্স আর মেশিনারি হাইভ মাইন্ড কবে অ্যাকশনে যাবে, কবে উইলিয়াম স্ট্রিটের ওই অস্বাভাবিকতাটা সামলাবে, কে জানে। আশা করি তারা যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করবে। এসব ভাবতে ভাবতে ক্লাইন ধূসর কুয়াশা ছেড়ে আবার বাস্তব দুনিয়ায় ফিরে এল। একটু ভেবে সে একটা কাগজ বের করল। বাদামি রঙের ডেস্কের ওপর কাগজটা বিছিয়ে দিল। গাঢ় লাল রঙের ফাউন্টেন পেন দিয়ে সে লিখতে শুরু করল। প্রথমে আইজ্যাকের সাম্প্রতিক অবস্থার খবর জানতে চাইল। তারপর জানাল অন্যের বিয়ন্ডার ক্ষমতা চুরি করতে পারে এমন একটা মিস্টিক্যাল আইটেমের খোঁজ করতে গিয়ে সে দেখেছে এক লোকের ভেতরে প্যারাসাইট আছে। এরপর যেন কথা ছলে জিজ্ঞেস করল, প্যারাসাইটটাকে এড়িয়ে হোস্টকে সতর্ক করার কোনো উপায় আছে কিনা। এই প্রসঙ্গকে শুরু ধরে সে আরও লিখল, অন্যদের কাছ থেকে সে ম্যারাউডার পাথওয়ের হাই সিকোয়েন্স বিয়ন্ডারদের সঙ্গে সম্পর্কিত ওয়ার্ম অফ টাইম সম্পর্কে কিছু তথ্য শিখেছে। সে এটাও উল্লেখ করল যে সে জানে এই জিনিসটা গুরুত্বপূর্ণ রিচুয়ালে স্যাক্রিফিশিয়াল আইটেম হিসাবে বা উঁচু লেভেলের চার্মে উপাদান হিসাবে ব্যবহার করা যায়, কিন্তু এটা কিভাবে তৈরি করতে হয় সে কিছুই জানে না। ক্লাইন ফাউন্টেন পেনটা নামিয়ে রাখল, চিঠিটা ভাঁজ করল, তামার বাঁশিটা ঠোঁটে তুলল, জোরে ফুঁ দিল। সাদা সাদা হাড় ফোয়ারার মতো বেরিয়ে আসতে লাগল। তৈরি হল একটা বিশাল কঙ্কাল দুধ। তবে এবার দুধটা নিচতলা ফুঁড়ে উঠে এল না, আগের অনেকবারের মতোই সিলিং ছিঁড়ে ফেলল।
ওপর থেকে সমনারের দিকে তাকিয়ে রইল। ক্লাইন জানত এর মানে এই না যে দূতটা আবার বেয়াদব হয়ে গেছে। আসলে সে এখন একটা ইনের নিচতলায় আছে। সে কবজি ঝাঁকিয়ে চিঠিটাকে একটা ডার্টের মতো ছুঁড়ে দিল। চিঠিটা ঠিক দূতের বিশাল হাড়ের হাতে গিয়ে পড়ল। দূতের চোখের কোটরে আগুনের শিখা একটু কেঁপে উঠল, যেন সে ক্লাইনকে পর্যবেক্ষণ করছে। কিন্তু শেষ পর্যন্ত কিছুই ঘটল না। দূতের শরীরটা হাড়ের জলপ্রপাতের মতো ভেঙে পড়ল। হাড়গুলো মাটির ভেতর ঢুকে গেল। সব শেষ হয়ে গেলে ক্লাইন পেপার ক্রেনটা খুলল না। কাগজে যা লেখা ছিল সেটা মুছে ফেলল। তারপর একই কথা স্নেক অফ মার্কারি উইল অসেপ্টিনের পরামর্শ চেয়ে আবার লিখল, কারণ সে একটা ভয়ানক ব্যাপার বুঝতে পেরেছিল। পেপার ক্রেনটা আসলে কোনো মিস্টিক্যাল আইটেম না, বিয়ান্ডার অস্ত্রও না। ওটা শুধুই একটা সাধারণ কাগজ, যেটা ভাঁজ করা। বারবার ইরেজার দিয়ে লেখা মুছতে মুছতে কাগজটার গঠন ভেঙে পড়তে শুরু করেছে। আর কয়েকবার চেষ্টা করলে হয়তো একদম ছিঁড়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যেগুলো যোগাযোগ ছাড়া উপায় নেই, শুধু সেগুলোর জন্যই এটা ব্যবহার করব। যেমন ধরো আইজেক যদি গ্র্যান্ডপাকে এড়িয়ে লিওনার্ডকে সতর্ক করার উপায় না বুঝতে পারে। ক্লাইন চুপচাপ মাথা নাড়ল, তারপর তাড়াতাড়ি ডেস্কের জিনিসগুলো গুছিয়ে রাখল। এছাড়াও সে ইদানিং অ্যারোডেসের সঙ্গে রেডিও ট্রান্সিভার দিয়ে যোগাযোগ করার সাহস করছে না, কারণ ট্রু ক্রিয়েটরের পাঠানো পাওয়ার হাউসটা সম্ভবত এখনও এই এলাকার আশেপাশে অল ব্ল্যাক আইয়ের গন্ধ খুঁজে বেড়াচ্ছে। ধূসর কুয়াশার গন্ধ ও সমানভাবে ট্রু ক্রিয়েটরের মনোযোগ আকর্ষণ করতে পারে। তাহলে তিনি সেটা তার বিশ্বাসীদের জানিয়ে দিতে পারেন। আজ আবার ট্যুরিস্ট সেজে ঘুরে বেড়াব, একটু রিল্যাক্স করব, কাল থেকে আসল অভিনয়ের সুযোগ খুঁজব। ক্লাইন চিন্তাগুলো গুটিয়ে নিল। কোটটা গায়ে চাপাল, টপ হ্যাটটা মাথায় তুলে ইন থেকে বের হয়ে এলো। সে ওরাভি হারবারের বাইরে পাহাড়ে গিয়ে সূর্যাস্ত দেখবে বলে ঠিক করেছিল। এই ভাবনাটা এসেছিল একটা জনপ্রিয় উপন্যাস থেকে। লেখকের নাম লিয়ান মাস্টেইন। এই ভদ্রলোক জন্মেছিলেন ওদোরায়। ২০ বছর বয়সের পর তিনি ব্যাকল্যান্ডে স্থায়ীভাবে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার বইগুলোতে মাউন্ট সেন্ট ড্রাকোর সূর্যাস্তের কথা অসম্ভব আবেগ দিয়ে লেখা ছিল। তার মতে এটাই তার দেখা সবচেয়ে সুন্দর দৃশ্য। ক্লাইন একটা গাড়ি ভাড়া করে শহর থেকে বেরিয়ে গেল। মাউন্ট সেন্ট ড্রাকোর পাদদেশে গিয়ে নামল। খুব একটা উঁচু পাহাড় না। ১ ঘণ্টায় সে চূড়ায় পৌঁছে গেল। সময় গড়িয়ে গেল। সূর্য ধীরে ধীরে ডুবতে লাগল। পাহাড়ের চূড়ার বাঁ পাশে নীল সমুদ্রটা যেন আগুনের সাগর হয়ে গেল। ডান পাশের পান্নার মতো সবুজ বনভূমি আর বিশাল মাঠগুলো যেন সোনায় মোড়ানো। সব রং একসঙ্গে শেষবারের মতো জলজল করে উঠল। তারপর ধীরে ধীরে অন্ধকার নেমে এলো, যতক্ষণ না সবকিছু কালো হয়ে গেল। জাহাজগুলো বন্দরে ঢুকতে লাগল। গাড়িগুলো শহরে ফিরতে লাগল। ক্লান্ত মানুষগুলো গমের ক্ষেত আর ফলের বাগানের পাশের রাস্তা ধরে বাড়ি ফিরতে শুরু করল। অন্ধকার যখন পুরো জমিনটাকে গ্রাস করল, শহরের ভেতরে আর বাইরে একে একে উষ্ণ আলো জ্বলে উঠল। ওগুলো যেন কালো মখমলের রাতের আকাশে ছড়িয়ে থাকা ঝকঝকে রত্ন। সত্যিই খুব সুন্দর। ক্লাইন কিছুক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। প্রতিটা বাড়ির আলো তার চোখের ভেতরে প্রতিফলিত হতে লাগল। সে চুপচাপ ঘুরে দাঁড়াল। পাহাড়ের পথ ধরে নামতে শুরু করল। দুপাশে অন্ধকার গাছেদের সঙ্গে সে পাহাড়ের পাদদেশে ফিরল। কিছুদূর হাঁটার পর বন্দর শহরের কিনারে এসে একটা গাড়ি ভাড়া করল। গাড়িটা ধীরে ধীরে এগোতে লাগল। কালো লোহার সুন্দর ল্যাম্পপোস্ট থেকে হলদেটে আলো নীরবে মাটিতে ছড়িয়ে পড়ছিল, আর সেই আলোগুলো একটার পর একটা পিছিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর ক্লাইন তার ইনে ফিরে এল। চাবি বের করে দরজা খুলল। ঘরের ভেতরে শুধু একটা বিছানা, একটা ডেস্ক আর একটা চেয়ার। গাঢ় অন্ধকারের মধ্যে সেগুলো নীরবে বসেছিল। ওগুলোর গায়ে কেমন একটা লালচে আভা পড়ছিল। ক্লাইন খুব আস্তে দরজাটা বন্ধ করল। জানালার কাছে গেল। পর্দার ছায়ার মধ্যে দাঁড়িয়ে অনেকক্ষণ একটু নড়ল না। বাইরে এখনো আলো জ্বলজ্বল করছিল। পরদিন খুব ভোরবেলা ক্লাইন কলটা খুলে বরফঠান্ডা পানি দিয়ে মুখে ঝাপটা দিল। পুরো শরীরটা যেন আবার চাঙ্গা হয়ে গেল। সে এর মধ্যেই আসল অভিনয় করার উপায়টা ভেবে রেখেছিল। সেটা এখনও সেই একই হাসপাতাল, যেখানে যে কোনো মুহূর্তে কেউ না কেউ মারা যেতে পারে। আগে ক্লাইন শুধু আশেপাশে ঘোরাঘুরি করেছে, খুব একটা গভীরে যায়নি। এভাবে ঘুরে বেড়ালে কাউকে টার্গেট হিসেবে খুঁজে পাওয়া কঠিন। এবার সে ঠিক করল কিছুদিন স্বেচ্ছাসেবকের কাজ করবে, যাতে হাসপাতালে বেশি সময় ধরে থাকতে পারে। যেসব মৃত্যুপথযাত্রী রোগীর কাছে সাময়িকভাবে পরিবারের কেউ নেই, তাদের সঙ্গে শেষ সময় থাকতে পারে। এভাবে অপেক্ষা করতে করতেই সে তার দরকারি টার্গেট খুঁজে পাবে। নাশতা সেরে ক্লাইন 10 ব্ল্যাকফরেস্ট স্ট্রিটে পৌঁছাল। ভেতরে ঢুকল ওরাভি হসপিস ফাউন্ডেশনের অফিসে। এটা ছিল ইভারনাইট গডেসের চার্চের একটা চ্যারিটি অর্গানাইজেশন। এদের একটা দায়িত্ব ছিল বিভিন্ন হাসপাতালে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক সরবরাহ করা। ক্লাইন রেজিস্ট্রেশন বুথের কাছে এল। দেখল এক মহিলা কর্মচারী কাগজপত্র পড়ছেন। সে আস্তে করে টেবিলে টোকা দিল, যাতে মহিলার মনোযোগ আকর্ষণ হয়। কিছু সাহায্য লাগবে আপনার? মহিলা কাগজগুলো নামিয়ে জিজ্ঞেস করলেন।
আমি একটু স্বেচ্ছাসেবকের কাজ করতে চাই, ক্লাইন সংক্ষেপে বলল। নাম? মহিলা চোখ তুলে তার দিকে তাকালেন। হঠাৎ তার চোখ স্থির হয়ে গেল। ডান হাত কেঁপে উঠল। সবেমাত্র তুলে ধরা ফাউন্টেন পেনটা ঠাস করে মাটিতে পড়ে গেল। তার সামনে রাখা কাগজগুলোতে একটা পোর্ট্রেট আঁকা ছিল, প্রায় বাস্তবের মতো জীবন্ত। পোর্ট্রেটের মালিক ছিল সেই পাগল আর ভয়ঙ্কর অ্যাডভেঞ্চারার গেরম্যান স্প্যারো। অধ্যায় 619 বলতে পারল না। ওরাভি হসপিস ফাউন্ডেশন। স্বেচ্ছাসেবক নিবন্ধনের দায়িত্বে থাকা মহিলাটি হন্তদন্ত হয়ে সামনে ঝুঁকল। সে মেঝেতে পড়ে যাওয়া ফাউন্টেন পেনটা খুঁজছিল। ঠিক সেই মুহূর্তে ক্লাইন মোরেত্তি খেয়াল করল যে সে কয়েকদিন আগেকার একটা পত্রিকা পড়ছিল। সেটা সেই সংখ্যা যেখানে তার ছবি আর কীর্তিকলাপ ছাপা হয়েছিল। এই এলাকায় রোরস্টেড আর্কিপেলাগোর খবরের কাগজ আসে। জাহাজে আসতে যতটা সময় লাগে সেই হিসেবে ৩-৪ দিন আগের খবরই পাওয়া যায়। আগে জানলে নতুন চেহারা নিয়ে একটা ভুয়া নাম ভেবে আসতাম। ক্লাইন টেবিলের সামনে দাঁড়িয়ে মনে মনে হতাশ হল। ত্রিশোর্ধ্ব মহিলাটি শেষমেশ পেনটা তুলল। মাথা উঁচু করে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি স্বেচ্ছাসেবক হতে চান? হ্যাঁ, ক্লাইন সরাসরি জবাব দিল। কিন্তু আপনি তো একজন অ্যাডভেঞ্চারার। মহিলাটি ঘাবড়ে গিয়ে কোনো রকমে অজুহাত বানাল। মনে মনে সে কোনোভাবেই চাইছিল না এত ভয়ঙ্কর মানুষটা এখানে স্বেচ্ছাসেবক হোক। বিখ্যাত হওয়া সবসময় ভালো না যাক, চেহারা আর নাম বদলে আবার আসব। ক্লাইন হাল ছেড়ে দেওয়ার কথা ভাবল। তারপর কোনো ভাব না দেখিয়ে প্রশ্ন করল, অ্যাডভেঞ্চারাররা স্বেচ্ছাসেবক হতে পারবে না, এই নিয়মকে বানিয়েছে? নিবন্ধনের দায়িত্বে থাকা মহিলাটির চোখ টলটল করে উঠল। সে প্রায় চেঁচিয়ে বলল, আমি না। ঘরটা হঠাৎ অস্বাভাবিক রকম চুপ হয়ে গেল। ক্লাইন আগে একটু হকচকিয়ে গেল, তারপর হাসি চাপতে চাপতে প্রায় ব্যর্থ হল। গেরম্যান স্প্যারো এর ভাবমূর্তি ধরে রাখতে তাকে অনেক কষ্ট করতে হল। মহিলাটি একটু সামলে নিল। বুঝল যে তার উত্তরটা একটু বেশি অদ্ভুত হয়ে গেছে। জোর করে একটু হেসে বলল, না, মানে এটা কোনো নিয়মের ব্যাপার না। অ্যাডভেঞ্চারারদের ব্যাপারে আমার ধারণা ছিল যে তারা সব সময় ব্যস্ত থাকে। সমুদ্রে থাকতে হয়, স্বেচ্ছাসেবক কাজের জন্য তাদের সময় কম। তারা হয়তো তাই, ক্লাইন সংক্ষেপে বলল। মহিলাটি মুখে হাত দিয়ে হাসল। ঠিক আছে, আমি এখনই আপনার নিবন্ধন করে দিচ্ছি। বলতে বলতে সে একটা ফর্ম বের করে এগিয়ে দিল। এটা পূরণ করুন। আপনার পছন্দ অনুযায়ী প্রশিক্ষণ আর কাজের ব্যবস্থা করা হবে। আমরা আপনার সাথে যোগাযোগ করব, অথবা আপনি যে কোনো সময় এসে খোঁজ নিতে পারেন। মহিলাটি মনে মনে ঠিক করে নিল সে গেরম্যান স্প্যারো এর ফর্মটা ফাইলে রাখবে না, সরাসরি ফাউন্ডেশনের প্রধানের কাছে আর পুলিশের কাছে পাঠাবে। গডেস, এই ভয়ঙ্কর লোকটা স্বেচ্ছাসেবক হতে এসেছে কেন? সে চুপচাপ বুকে একটা লাল চাঁদের চিহ্ন আঁকল। ক্লাইন চুপচাপ মাথা নাড়ল। ফর্মটা নিয়ে বসল। ফাউন্টেন পেন তুলে নিজের বেসিক তথ্য লিখতে শুরু করল। এই সময় একজন ডাক্তারের গাউন পরা লোক ঢুকল। জিজ্ঞেস করল, জোয়ানা, নতুন কোনো স্বেচ্ছাসেবক এসেছে? সকালের প্রশিক্ষণ শুরু করব। নিবন্ধনের দায়িত্বে থাকা জোয়ানা মাথা নাড়তে গেল, কিন্তু তার ঠিক সামনে চুপচাপ বসে থাকা গেরম্যান স্প্যারো মাথাও তোলেনি, কথাও বলেনি। তবুও তার অস্তিত্বটা এমন চাপ তৈরি করছিল যে জোয়ানা মিথ্যে বলার সাহস পেল না। আছে, সে আগে লোকটাকে জবাব দিল, তারপর ক্লাইনের দিকে তাকাল। মিস্টার স্প্যারো, আপনি কি এখনই বেসিক প্রশিক্ষণ নিতে চান, নাকি আগামীকাল পর্যন্ত অপেক্ষা করবেন? ক্লাইন একটু ভাবল, তারপর বলল, এখনই। পরিকল্পনাটা ছিল আগে সব ভালো করে চিনে নেওয়া। তাহলে পরিচয় বদলে আসার পর দক্ষ স্বেচ্ছাসেবকের মতো আচরণ করা যাবে। হাসপাতালে দ্রুত সাহায্য করা যাবে। জোয়ানা স্পষ্ট একটা শ্বাস টানল, তারপর বলল, তাহলে ফর্ম পূরণ হলে মিস্টার গ্রেভিয়ার সাথে যান। ঠিক আছে, ক্লাইন শান্তভাবে বলল। আধ ঘণ্টা পরে শান্ত, ভদ্র, ভেতরে পাগলামি লুকিয়ে রাখা সেই অ্যাডভেঞ্চারার তার সামনের অস্বাভাবিক রকম নোংরা টয়লেটটার দিকে তাকিয়ে রইল। শ্বাস বন্ধ করে বলল, এটা ঘষতে হবে? রোগী বহনের বেসিক প্রশিক্ষণ তুমি পেয়ে গেছ, কিন্তু এটা হাসপাতালে আমাদের প্রধান কাজ না। আমরা মূলত রোগীর বমি পরিষ্কার করি, চাদর বদলাই, ধুই আর টয়লেট পরিষ্কার রাখি। হে, ব্যান্ডেজ বাঁধার কাজ প্রফেশনালদের জন্য। আমাদের শুধু মূল বিষয়গুলো জানলেই চলে। গ্রাভিয়া নাক চেপে দাগ লাগা টয়লেটগুলোর দিকে আঙুল তুলল। একজন স্বেচ্ছাসেবক তোমাকে দেখিয়ে দিয়েছে। শুরু করো। আমি যা কল্পনা করেছিলাম তার সাথে এটা সম্পূর্ণ আলাদা, একদম সম্পূর্ণ আলাদা। ক্লাইনের প্রথম প্রতিক্রিয়া ছিল পেছন ফিরে বেরিয়ে যাওয়া, কিন্তু শেষমেশ সে পাথরের মতো মুখ করে পরিষ্কারের সরঞ্জাম তুলে নিল। বিতৃষ্ণা গিলে সামনে এগিয়ে গিয়ে বসল, তারপর একটু পেছনে হেলে ডান হাতটা বাড়িয়ে দিল। দুপুরে ক্লাইন সাদা গাউন খুলে টপ হ্যাটটা পরল। ঠান্ডা মুখে ওরাভি হসপিস ফাউন্ডেশন থেকে বের হয়ে গেল।
আসল অভিনয়ের সুযোগ খুঁজতে স্বেচ্ছাসেবক কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে তার মনে এখন গভীর সন্দেহ তৈরি হয়েছে। কিন্তু যখন ঘোড়ার গাড়ি সুইট লেমন বারে পৌঁছাল, তখন সে আবার মন শক্ত করল, চেষ্টা চালিয়ে যাবে। 1350 সালের মধ্যে ম্যারিওনেটিস্ট হতে হবে এবং পোষণটা হজম করতে হবে, যাতে হাই সিকোয়েন্স বিয়ন্ডার হওয়ার সূত্র খোঁজা শুরু করা যায়। ক্লাইন আবার নিজের লক্ষ্যটা মনে করল। সে আবেগ গুটিয়ে সুইট লেমন বারে ঢুকল। 8 পেন্স দিয়ে আপেলের সিরকায় মেরিনেট করা পর্ক রিবস আর 1 টুকরো মাখন মাখানো পাউরুটি কিনল, সাথে 1.5 পেন্সের একটা রাই বিয়ার। এটাই ক্লাইনের দুপুরের খাবার। সে তাড়াহুড়ো না করে খাবার শেষ করল, রুমাল দিয়ে মুখ মুছল। বারটেন্ডারকে বলল, তোমার বস কোথায়? তার সাথে একটু কথা আছে। সে মুখে মুখে অ্যাডভেঞ্চারার অ্যাসোসিয়েশনে যোগ দিতে রাজি হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঢিলেঢালা জোটকে কাজে লাগানোর সুযোগ হাতছাড়া করার মানে নেই। বিল্ড ব্র্যান্ডোকে বলবে যেন কোনো স্বাধীন আর্টিজান বা পাশের কাজ করতে রাজি এমন কোনো আর্টিজানের সাথে যোগাযোগ করিয়ে দেয়। একটা আইটেম বানাতে হবে আজিকের তামার বাঁশির মতো। তাহলে বার্তাবাহক ডাকতে প্রতিবার আনুষ্ঠানিকতা করে মন্ত্র পাঠ করতে হবে না। ওটা জটিল, ঝামেলার আর সময় নষ্টকারী। অবশ্য বিল্ড ব্র্যান্ডো কোনো আর্টিজান না চিনলে ক্লাইন জোরাজুরি করার ইচ্ছে রাখে না। অ্যাডভেঞ্চারার অ্যাসোসিয়েশনে যোগ দেওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগছে না। বারটেন্ডার সিঁড়ির দিকে আঙুল তুলল। উনি দোতলায়। তুমি যদি আগেই তার অ্যাসোসিয়েশনে যোগ দিতে রাজি হয়ে থাকো আর সেই দেহরক্ষীদের দেখে থাকো, তাহলে উপরে যেতে দেবে। ক্লাইন অস্পষ্টভাবে মাথা নাড়ল, ধীরে উঠে সিঁড়ির দিকে হাঁটল। সত্যিই কেউ আটকাল না। দোতলায় পৌঁছানোর পরেই একজন দেহরক্ষী এগিয়ে এসে উদ্দেশ্য জিজ্ঞেস করল। ঘেরমান স্প্যারো নামের কারণে সে সহজেই বিল্ড ব্র্যান্ডোর সাথে দেখা করতে পারল। পাশে একজন অপরিচিত লোককেও দেখল। আমার বন্ধু শথথ ইয়ান, অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ সদস্য। বিল্ড লাল মাথার কাপড় পরা লোকটার দিকে ইশারা করল। একই সাথে সে শথথের সাথে চোখাচোখি করল। দুজনের চোখে একটা গুরুগম্ভীর ভাব আর একটা প্রশ্নবোধক দৃষ্টি। সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়ের পর ক্লাইন একটা চেয়ার টেনে বসল। সরাসরি বলল, আমি একজন আর্টিজানের সাহায্য দরকার। অ্যাসোসিয়েশন কি কোনো সূত্র দিতে পারবে? আর্টিজান। বিল্ড চুরুট টানল, কয়েক সেকেন্ড থামল, একটু ভেবেচিন্তে বলল, একজন আর্টিজান আমার চেনা আছে, কিন্তু সে অপরিচিতদের সাথে দেখা করতে রাজি না। এতে তার বিপদ হতে পারে। তোমার কোনো চাহিদা থাকলে আমি মাঝখানে থেকে কাজ করতে পারি। মনে করি আমার যথেষ্ট সুনাম আছে এটা করার। বেশিরভাগ চার্চের কাছে মধ্য আর নিম্নমানের বিয়ন্ডারদের কখনো কখনো উপেক্ষা করা চলে, যদি তাদের কোনো খারাপ উদ্দেশ্য না থাকে। কিন্তু আর্টিজানদের ক্ষেত্রে কোনো ছাড় নেই। তারা যেসব রহস্যময় জিনিস তৈরি করে সেগুলো যদি বাজারে ছড়িয়ে পড়ে, তাহলে মানব সমাজে চরম অস্থিরতা তৈরি হবে। দেখে মনে হচ্ছে বিল্টের গড়া এই অ্যাডভেঞ্চারার অ্যাসোসিয়েশন শুধু টাকা উড়াচ্ছে না, অন্তত বেশ ভালো রিসোর্স আর তথ্যের উৎস জমিয়েছে। ক্লাইন আগে থেকে তৈরি রাখা মার্লক ব্লাডারটা বের করল। এটাকে একটা আংটিতে রূপান্তরিত করতে চাই। মূল কাজ হবে পানির নিচে চলাচলের ক্ষমতা দেওয়া। বার্তাবাহকের কথাটা সে আপাতত বলল না। আগে আর্টিজানের দক্ষতা আর বিল্টের বিশ্বস্ততা যাচাই করার পরিকল্পনা। বার্তাবাহক ডাকার মন্ত্র যদি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তাহলে বেশ ঝামেলায় পড়তে হবে। সিকোয়েন্স নয়, এর বিয়ন্ডার বৈশিষ্ট্য খুব দামি না। বিল্ড লোভের বসে তৈরি জিনিসটা আত্মসাৎ করলেও সমস্যা নেই। সি গড ডোমেনের তাবিজ তার কাছে ঢের আছে, আর সে নিজে সময় মতো হিসাব নিকাশ করতে পারবে। এভাবে ভাবতে ভাবতে ক্লাইন বিল্ডকে একটু ভালো করে দেখল। সেই মুহূর্তে বিল্ড কোনো কারণ ছাড়াই শিউরে উঠল। পিঠের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। মনে হল ঘেরমান স্প্যারোয়ের দৃষ্টিটা যেন সে একটা ধনের খনি আবিষ্কার করেছে সেরকম। ধনের খনি হওয়া অবশ্য এভাবে হলে মোটেও ভালো লাগে না। বিল্ড শথথের দিকে একবার তাকাল, জোর করে একটু হাসল। এটা মার্লোকের ব্লাডার, তাই না? এই মানের উপাদান দিয়ে রহস্যময় জিনিস বানাতে কোনো সমস্যা হওয়ার কথা না। আর্টিজানের ফি হবে 150 পাউন্ড। জিনিস তৈরি হলে দিলেই হবে। খুবই যুক্তিসঙ্গত দাম। ক্লাইন চুপচাপ মাথা নাড়ল। মার্লোক ব্লাডারটা ছুড়ে দিল। বিল্ড সেটা ধরার পর ক্লাইন আরও যোগ করল, আর্টিজানকে জিজ্ঞেস করো, একটা আইটেমে আত্মার জগতের কোনো সত্তার আহ্বান আনুষ্ঠানিকতা স্থায়ীভাবে বসানো সম্ভব কিনা। অন্তত 1 বছর ধরে ব্যবহার করা যাবে এমন কোনো সমস্যা নেই। বিল্ড স্বস্তির শ্বাস ছাড়ল। তারপর শথথকে চোখ দিয়ে ইশারা করল। শথথ তার কোটরে বসে যাওয়া চোখ একটু ঘষল। এক পা সামনে এগিয়ে বলল, মিস্টার গেরমান, শীঘ্রই সমুদ্রে যাওয়ার কোনো পরিকল্পনা আছে কি? আমাদের কাছে কয়েকটা ভালো জাহাজ আছে। তারা পূর্ব ফ্রন্টে জলদস্যু শিকারের জন্য লোক নিচ্ছে। আকর্ষণীয়, কিন্তু এখন পোষণ হজম করাটাই আমার মূল কাজ। ক্লাইন শান্তভাবে মাথা নাড়ল। শথথের মুখের হাসি হঠাৎ জমে গেল, তারপর মিলিয়ে গেল। সে আর কিছু বলল না। পাইরেট অ্যাডমিরাল স্তরের একজন অ্যাডভেঞ্চারার প্রত্যাখ্যান করলে চাপাচাপি করার কোনো মানে নেই। সে আর বিল্ড আগেই সংশ্লিষ্ট পত্রিকাগুলো জোগাড় করে ঘেরমান স্প্যারোয়ের সত্যতা যাচাই করেছিল। ক্লাইন ধীরে উঠে দাঁড়াল।
টপ হ্যাটটা বুকের কাছে চেপে সামান্য মাথা নোয়াল। সাহায্যের জন্য ধন্যবাদ। বিল্টের মুখের পেশি একটু কেঁপে উঠল, যেন কিছু একটা চেপে রাখছে। কিছু বলতে চাইল, কিন্তু বলতে পারল না। শেষে ধীরে একটু শ্বাস নিয়ে হাসল। ভালো একটা অংশীদারিত্বের আশা রাখি। ক্লাইন বিল্টের আর শথথের অস্বাভাবিক আচরণটা টের পেল, কিন্তু নিজের কৌতূহল চেপে রাখল, কিছু জিজ্ঞেস করল না। জিজ্ঞেস করলে ঝামেলা বাড়বে। পোষণ হজম করাতেই মনোযোগ দিতে হবে। ক্লাইন ঘুরে দরজার দিকে হাঁটল। নবটা ঘোরাল। মিস্টার গিয়ারম্যান, বিল্ট হঠাৎ বলল। ক্লাইনের মুখের কোণা সামান্য কাঁপল। সে শান্তভাবে ঘুরে তাকাল। কিছু না। হাহা, মানে অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে এখানে সস্তায় পানীয় পাবে। বিল্ট জোর করা হাসি দিয়ে বলল। আমি কি সেটা নিয়ে প্রশ্ন করতাম? বিরক্তিকর। ক্লাইন হালকাভাবে মাথা নাড়ল। দরজা খুলে বেরিয়ে গেল। তার পিঠ অদৃশ্য হয়ে যাওয়ার পর বিল্ট 2 সেকেন্ড ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। ঘরের ভেতরে শথথ ইয়ান চোখের কোণে চাপ দিল। বিল্ট ব্র্যান্ডোর দীর্ঘশ্বাস শুনে সে গম্ভীর গলায় বলল, বস, সেই গুরুত্বপূর্ণ লোকটা পরশু এসে পৌঁছাবে। বিল্ট মুখটা গম্ভীর করে ফিরে তাকাল। আমি জানি, আমাদের সামনে মাত্র 2টো পথ আছে। প্রথমটা হল গেহারম্যান স্প্যারোকে বিশ্বাস করা যাবে কি না সেটা নিয়ে না ভেবে সরাসরি তাকে কাজটা দিয়ে দেওয়া, আর সেরা ফলাফলের আশায় বসে থাকা। দ্বিতীয়টা হল এখনই অরাভিতে আমাদের ব্যবসা ছেড়ে দিয়ে নগদ টাকা আর গহনা নিয়ে পালিয়ে যাওয়া, সমুদ্রে গিয়ে জলদস্যু হওয়া। পাইরেট হান্টারের বেশিরভাগ নাবিক আর অ্যাডভেঞ্চারারকে আমার দলে টেনে আনার আত্মবিশ্বাস আমার আছে। শথথ একটু থামল, তারপর যোগ করল, বস, একসময় তুমি যখন অ্যাডভেঞ্চারার ছিলে, জাহাজ চালিয়ে জলদস্যু শিকার করতে, তখন তুমি সবসময় এরকমই ছিলে, দৃঢ়, অবিচল। আমি বিশ্বাস করি তুমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছ। আমার আর কিছু করার দরকার নেই। হাহা, তোষামত করতে হবে না। বিল্ট তিক্ত হাসল। আমি আর সেই নির্ভীক পাইরেট হান্টার নেই যে রক্ত বা গোলাগুলিতে ভয় পেত না। এতদিনের আরামদায়ক জীবন আমার মনোবল ভোঁতা করে দিয়েছে। এগিয়ে যাওয়ার সুযোগও আর খুঁজি না আমি। যেসব সঙ্গীরা দানব হয়ে গিয়েছিল তারা এখনও আমার মাথায় ঘুরপাক খায়। ফুহ, সে একটা লম্বা নিঃশ্বাস ছাড়ল। মুখটা মুহূর্তের মধ্যে গম্ভীর হয়ে গেল। তবে তুমি ঠিকই বলেছ, দ্বিধা করার সময় নেই আমাদের। এখনই সিদ্ধান্ত নিতে হবে। এটুকু বলে বিল্ট মাথা ঘুরিয়ে থুতনি দিয়ে জানালার দিকে ইশারা করল। শথথ এক মুহূর্ত অবাক হয়ে থাকল। তারপরেই বুঝল বস কি বলতে চাইছে। সুইট লেমন বার থেকে বেরিয়ে ক্লাইন মোরেত্তি রাস্তার পাশ দিয়ে হাঁটছিল। মোড়ের কাছে গিয়ে একটা গাড়ি ভাড়া করার পরিকল্পনা ছিল তার। ঠিক সেই মুহূর্তে মাথার ওপরে একটা জানালা খোলার শব্দ পেল। দেখল একটা মানুষ লাফ দিয়ে নেমে আসছে। অ্যান্টিগোনাসের নোটবুক আর ব্যান্সি হারবারের সেই ভয়ঙ্কর টেলিগ্রাফ অফিসের ঘটনার পর থেকে ক্লাইনের প্রথম প্রতিক্রিয়া হল বিল্ট ব্র্যান্ডো মরে গেছে। সে হয়তো হঠাৎ মারা গেছে আর ওপর থেকে ছুঁড়ে দেওয়া হয়েছে। চোখ দুটো হাঁ করে খোলা রেখে মাটিতে পড়ে আছে। ঠিক যেমন সেদিন রে বিবারের মায়ের লাশ দেখেছিল ক্লাইন, রিক্লাইনিং চেয়ারে হেলান দিয়ে মৃত। পুরোপুরি পচে গিয়েছিল সেই শরীর। বাইরে থেকে একটু ধাক্কা লাগতেই চোখের মণি মাটিতে গড়িয়ে পড়েছিল। এরকম ভাবনাগুলো মাথার মধ্যে ঝলকানির মতো এলো। তারপরেই ক্লাইন ঠিকঠাক চিনতে পারল, ওপর থেকে লাফ দেওয়া লোকটা বিল্ট ব্র্যান্ডো না, শথথ ইয়ান। আর দেখতেও স্বাভাবিক, স্পষ্টতই বেঁচে আছে। ওহ না, ঝামেলা আসছে। ক্লাইনের বুকটা একটু ধুক করে উঠল। সে মোটামুটি সঠিকভাবেই অনুমান করতে পারল কি হতে চলেছে। নিজে হলে সে শথথকে বিল্ডিং থেকে লাফ দিতে না দেখার ভান করত। লোকটা কিছু বলার আগেই দৌড়ে পালাত, তাকে ঝেড়ে ফেলে দূরে চলে যেত, অনেকটা যেভাবে অ্যাডমিরাল অফ স্টার্সকে জ্ঞান তাড়া করছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে সে গেহারম্যান স্প্যারো। একজন পাগলাটে অ্যাডভেঞ্চারার এরকম ছোটখাটো ব্যাপারে পালাবে না। হুহ, নিজেকে আরও ভালোভাবে জানাটাও একটা বাড়তি সুবিধা। ক্লাইন থামল, শথথ শক্ত পায়ে মাটিতে নামল। সে বুকের ওপর হাত রেখে মাথা নোয়াল। গেহারম্যান স্প্যারো, আপনার কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ দেওয়ার আছে। এই তো শুরু হল। ক্লাইন শান্তভাবে জবাব দিল, আমি সম্প্রতি তেমন একটা ফ্রি থাকব না। এটাই আপনার বেশি সময় যাবে না। আগে শুনুন, তারপর না মানলে ফিরিয়ে দিন। শথথ আন্তরিকভাবে বলল। শুনলেই না মেনে নেওয়া ছাড়া উপায় থাকবে না বোধহয়। আচ্ছা, তা ও ঠিক আছে। বিল্ট ব্র্যান্ডো আর শথথ ইয়ান যদি জোর জবরদস্তি করে কাজটা নিতে বলে, তাহলে তাদের দুজনকে সোনার পাউন্ড আর বিয়ন্ডার উপাদানে পরিণত করতে আমার কোনো আপত্তি নেই। ক্লাইন মনে মনে ভেবে নিল, সমুদ্রে এত সংকোচের দরকার নেই। একজন পাইরেট অ্যাডমিরালের শক্তি থাকলে বেশিরভাগ জায়গায় কেউ থামাতে পারে না। সে ভেতরের পকেট থেকে পকেট ওয়াচটা বের করে খুলল। 5 মিনিট দিলাম তোমায়। বেশ, সেটাই যথেষ্ট। শথথ ক্লাইনের পেছনে সুইট লেমন বারের প্রবেশদ্বার দেখিয়ে বলল। ঘরে ফিরে ক্লাইন দেওয়ালের ঘড়ির দিকে একবার তাকাল, তারপর ঠান্ডা গলায় বলল,
তোমাদের হাতে এখনও 3 মিনিট 12 সেকেন্ড আছে। এই মনোভাবটা বিল্টের মনে একটা অদ্ভুত স্বস্তি এনে দিল। সে বিশ্বাস করতে শুরু করল গেহরম্যান স্প্যারো নিশ্চিতভাবেই এই কাজটা সামলানোর যোগ্য। মি গেহরম্যান, আমি শুনেছি আপনি যে কোনো মানুষের রূপ নিতে পারেন, ঠিক যেভাবে ভাইস অ্যাডমিরাল হারিকেন চিলাঙ্গোস একসময় পারত। বিল্ট তাড়াতাড়ি জিজ্ঞেস করল, এই কথাটাকে ফাঁস করল? ক্লাইনের ভ্রু উঠল। বিল্টের দিকে তার দৃষ্টি কালো হয়ে গেল। গেহরম্যান স্প্যারো যে কোনো রূপ নিতে পারে, এই খবর ছড়িয়ে পড়াটা ক্লাইনের জন্য বেশ ঝামেলার। কারণ এটা শুনলে কেউ কেউ ক্রিপিং হাঙ্গারের কথা মনে করবে, চিল্লাঙ্গোসের মৃত্যুর কথা মনে পড়বে, আর অন্যরা ভাববে সে কোনো বিশেষ রহস্যের অধিকারী বিয়ন্ডার, হয়তো একজন ফেসলেস। প্রথম সন্দেহটা টোয়ালাইট হার্মিট অর্ডারের দৃষ্টি টেনে আনবে, দ্বিতীয়টা টেনে আনবে অ্যাভারনাইট গডেসের চার্চকে, যারা তদন্তে লোক পাঠাবে। অবশ্য সমুদ্রে অ্যাভারনাইট গডেসের চার্চের প্রভাব খুব বেশি না, তাই ক্লাইনকে এটা নিয়ে বেশি মাথা ঘামাতে হবে না। কিন্তু নাইটহক্সের সাথে ঝামেলায় পড়তে সে চায় না। সেটা হলে গেহরম্যান স্প্যারোর পরিচয় ছেড়ে দিতে হবে। অথচ এই পরিচয়টা এখন একটা গুরুত্বপূর্ণ মোড়ে আছে। ক্রমশ আরও বেশি মানুষ সেই পাগলাটে কিন্তু নরম মনের শক্তিশালী অ্যাডভেঞ্চারারকে চিনছে, স্বীকৃতি দিচ্ছে। বিল্ট গেহরম্যান স্প্যারোর দৃষ্টির পরিবর্তনটা টের পেল। সে একটু সতর্ক হয়ে গেল, হেসে বলল, এই খবরটা ব্ল্যাক ডেথ থেকে এসছে। ট্রেসি সে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে এভাবে। একদিন আমি ওকে স্বীকার করবই। ক্লাইন সামান্য মাথা নাড়ল, বলল, সত্যি বলে ধরে নিতে পারো। নিজের শেপশিফটিং ক্ষমতা কিভাবে পেয়েছে সেটা সে ব্যাখ্যা করল না। এটা গেহরম্যান স্প্যারোর চরিত্রের সাথে মেলে না। বিল স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। 2 সেকেন্ড চুপ থেকে বলল, আমরা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্য একজন স্ট্যান্ড ইন খুঁজছি। গেহরম্যান স্প্যারোর অস্পষ্ট দৃষ্টির সামনে সে বিস্তারিত বলতে শুরু করল। সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি একটা গোপন কাজ নিজে করতে চান, যা অন্যরা জানুক সে চায় না। তাই তার প্রতিদিনের কাজকর্ম সামলানোর জন্য একজন স্ট্যান্ড ইন দরকার। সেই স্ট্যান্ড ইন বিভিন্ন অতিথিদের সাথে দেখা করবে, তার রক্ষিতার সাথে মেলামেশা করবে, কোনো সমস্যা ছাড়াই। 3 থেকে 5 দিনের মধ্যে সে ফিরে আসবে। আমরা তার মতো দেখতে একজন লোককে আগেই খুঁজে পেয়েছিলাম। অনেক সময় খরচ করে তার ভঙ্গি আর উচ্চারণ ঠিক করেছিলাম। গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সুখবরটাও জানিয়ে দিয়েছিলাম। কে জানত সেই ভবঘুরে লোকটা গতরাতে বেশি খেয়ে হঠাৎ মারা যাবে। সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি তার অভিযান শুরু করতে চলেছেন। আমাদের হাতে আর তার মতো দেখতে কাউকে খোঁজার সময় নেই, তাই আপনার কাছে আসতে হল। এটা তো ঠিক সেই অভিনয়ের সুযোগ যা আমি খুঁজছিলাম। ক্লাইনের মনটা একটু নাড়া খেল, কিন্তু সে তীক্ষ্ণভাবে একটা বিষয় খেয়াল করল। অ্যাডভেঞ্চারার অ্যাসোসিয়েশনের নেতা বিল্ট যাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলছে, তাকে সত্যিই গুরুত্বপূর্ণ হতে হবে। আর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে কেন্দ্র করে যে ঘটনা ঘটে তা কখনোই সরল থাকে না। এখানে বেশ ভালো রকম ঝুঁকি আছে। ক্লাইন একটু ভেবে গভীর গলায় জিজ্ঞেস করল, তুমি কি মনে করো এই কাজটায় বিপদ আছে? না, আপনি যতক্ষণ ধরা না পড়বেন ততক্ষণ কোনো বিপদ নেই। আপনাকে শুধু সেই গুরুত্বপূর্ণ ব্যক্তির হয়ে সামাজিক অনুষ্ঠানে হাজির থাকতে হবে। তাকে কেউ আক্রমণ করতে সাহস পাবে না। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনি কি নিয়ে ভয় পাচ্ছেন। ভাবছেন কাজ শেষে এই গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়তো যারা জানে তাদের সবাইকে চুপ করিয়ে দেবে। চিন্তা করবেন না, জলদস্যুরা তার সম্পর্কে অনেক ভয়াবহ গুজব ছড়িয়ে রেখেছে। কাজ সফল হলেও আপনি যদি ফাঁস করেন কেউ বিশ্বাস করবে না, মজার গল্প হিসেবেই উড়িয়ে দেবে। বিল্ড হেসে হাত মেলল। ক্লাইন আর এই প্রসঙ্গ টানল না, সরাসরি জিজ্ঞেস করল, পারিশ্রমিক কি দেবে? 1000 পাউন্ড, আর আর্টিসানকে দিয়ে 3টা জিনিস তৈরি করিয়ে নেওয়ার সুযোগ। উপকরণ ছাড়া বাকি সব খরচ আমি বহন করব। বিল্ড একটা অফার দিল। আগের কাজের অভিজ্ঞতা থেকে সে জানত গেহরম্যান স্প্যারো এটা ফেরাতে পারবে না। মন্দ না, তাছাড়া সত্যিকারের অভিনয়ের একটা সুযোগ পাওয়া যাচ্ছে। ক্লাইন দেওয়ালের ঘড়িতে একবার চোখ বোলাল, বলল, ফিরে গিয়ে ভেবে দেখব, সন্ধ্যায় উত্তর দেব। যেভাবেই হোক আগে ধূসর কুয়াশার ওপরে গিয়ে ভবিষ্যৎ দেখা দরকার। বিপদ কতটুকু? বিল্ড আর শতৎ সিকোয়েন্স 7, এমনকি সিকোয়েন্স 6-এর বিয়ন্ডার হতে পারে। তাই ক্লাইন সরাসরি তাদের সামনে ওয়াশরুমে যেতে চাইল না। সন্দেহের সুযোগ দেওয়া যাবে না। গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি বলে বিল্টও তেমন চিন্তিত ছিল না। সে মাথা নাড়ল। ঠিক আছে, আশা করি একটা সুন্দর অংশীদারিত্ব হবে। উইলিয়ামস স্ট্রিট। ফেইস্যাক থেকে আসা একজন হৃষ্টপুষ্ট লোক, প্রায় 2 মিটার লম্বা। সে সূত্র খুঁজছিল। হঠাৎ তার আধ্যাত্মিক অনুভূতি সক্রিয় হয়ে উঠল। সে মাথা তুলল। তার শরীরের চারপাশে ভোরের সূর্যের কিরণের মতো আলো ফুটে উঠল। চারদিকের বাড়িগুলো আর রাস্তার আলোগুলো মায়াবী ছায়ার মতো ভেসে উঠল। সাথে সাথে রাস্তায় আগুনের ফুলকি ছুটল। সব ধরনের অতিপ্রাকৃতিক ঘটনা একসাথে ফুটে উঠল। শরণ পরিবার সত্যিই লোক পাঠিয়েছে। ফেইস্যাকের লোকটা মনে মনে সন্দেহ পুষছিল। সে রাস্তার সোজা দিকে দৃষ্টি ফেলল। দেখল লাল বা কালো গ্লাভস পরা নাইটহক্স।
ছাদের ওপর থেকে জটিল নকশা আঁকা কালো বন্দুকের নল বেরিয়ে এসেছে। সব তার দিকে তাক করা। পথচারীরা কেউ কিছু টেরও পাচ্ছে না। সে আরও দেখল স্টিম অ্যান্ড মেশিনারির চার্চের ব্যাকল্যান্ড ডায়োসিসের আর্চবিশপ হোরামিক আর অ্যাভারনাইট গডেসের চার্চের ব্যাকল্যান্ড ডায়োসিসের আর্চবিশপ সেন্ট অ্যান্থনি। তারপর চোখের কোণে দেখল শরণ পরিবারের সদস্যরা 2 হাত মাথার উপরে তুলে দিয়েছে। শক্তিশালী ফেইশাকের গুপ্তচররাও একই কাজ করল। তারা আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়ে ফেলল। প্রতিরোধ মানে নিশ্চিত মৃত্যু। আত্মসমর্পণ করলে অন্তত দেশে ফেরত পাঠানোর সুযোগ থাকতে পারে। সন্ধে 6:30টায় ক্লাইন আবার সুইট লেমন বারে এলো। বিল্ড আর শথথের সাথে দেখা করল। সে ভাবলেশহীন মুখে বলল, আগাম 500 পাউন্ড। তারপর বলো, আমি কার রূপ নেব? বিল্ড হাসি চাপতে পারল না। শথথকে ইশারা করল সেফ থেকে টাকা আনতে। নিজে গম্ভীর গলায় বলল, সে হল রাজ্যের সেন্ট্রাল সোনিয়া সমুদ্রের সর্বোচ্চ পদের নৌ কমান্ডার, হিজ এক্সেলেন্সি অ্যাডমিরাল অ্যামিরিয়াস রিভেল্ড, একজন সত্যিকারের ডেমিগড।